তৈরি। হ্যাঁ, যে অনেক আইটেম আমরা ক্যাশ ইনসেনটিভ পাই, না নগদ সহায়তা পাই। সেই আইটেম গুলা কি কি? আচ্ছা, আচ্ছা। যে আমরা পরিচয় পর্বটা সারি আগে। আজিজুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আজিজ সাহেব, আপনি ইম্পোর্টে আছেন না এক্সপোর্ট? আমি অ্যাকচুয়ালি ব্যাংকে আছি। আমি ইম্পোর্টের কাজটা দেখেছি 1.5 বছর। এখন আপনার সাউন্ডটা খুবই কম আসতেছে আজিজ সাহেব। বললাম আমি ইম্পোর্টের কাজটা শেষ করেছি, ব্যাংকে আছি। আর এক্সপোর্টটা দেখছি এই 7-8 মাস। আইটেম কি আপনাদের? আমি তো ব্যাংকে আছি। ও আচ্ছা, ব্যাংকে আছেন। তো ব্যাংকে কি ফরেন এক্সচেঞ্জে আছেন, এলসি অপারেশন করেন? জি জি, ইম্পোর্ট এলসি অপারেশন করেছি 1.5 থেকে 2 বছর। আর এখন এক্সপোর্ট করছি। ভেরি গুড, ভেরি গুড। তো এক্সপোর্টে আমাদের আমাদের তো মনে করেন, জানেন আমরা যারা এক্সপোর্টার, আমরা শিপমেন্ট করার পর পেমেন্ট পাওয়ার জন্য ব্যাংকে ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন হয়। জি জি। কোন শর্ত অনুযায়ী? হয় সেলস কন্ট্রাক্টের শর্ত অনুযায়ী অথবা এলসির শর্ত অনুযায়ী। তো আমরা কি ডকুমেন্ট দেই যারা এক্সপোর্টার? কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, বিল অফ লেডিং, সার্টিফিকেট অফ অরিজিন। অর্থাৎ বায়ার আমাদের থেকে যা যা চাবে সমস্ত ডকুমেন্টই আমাদের দেওয়া লাগবে। আবার তার উল্টা দিকে আমরা যারা ইম্পোর্টার আছি বাংলাদেশের, ইম্পোর্টাররা ডকুমেন্ট পাই। কার থেকে পাই? এক্সপোর্টার বা সাপ্লায়ার থেকে পাই। এই ডকুমেন্ট দিয়েই আমরা কাস্টমস থেকে পণ্য সার করাই, নাকি? তাহলে একটা সিদ্ধান্তে আসলাম, ইম্পোর্টার হিসেবে আমরা ডকুমেন্ট পাবো কার থেকে? এক্সপোর্টার থেকে। আর এক্সপোর্টার হিসাবে পেমেন্ট পাবো, কিন্তু পেমেন্ট পেতে গেলে আমাকে ডকুমেন্ট দেওয়া লাগে, নাকি? এটা তো আপনি জানেন, এবং এই সেকশনে তো আপনি আছেন। জি জি। যে আমরা একটু হিমেল সাহেবের সাথে পরিচয়। হিমেল সাহেব কি ভালো শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে না হিমেল সাহেবকে। যে যারা এখনো নাম বলেন না, একটু নাম বলবেন। যারা নাম শুভ্রনাথ। শুভ্রনাথ, শুনতে পাচ্ছেন নাকি শুভ্রনাথ? জি, সালাম আলাইকুম। আপনার নামটা বলবেন কাইন্ডলি। জি, মাহফুজুল হক। মাহফুজুল হক। জি জি জি। মাহফুজুল সাহেব, আপনি ইম্পোর্টে আছেন না এক্সপোর্ট? আমি একটা অ্যাপারেল ইন্ডাস্ট্রি চালাচ্ছি, একটা গার্মেন্টস আর কি। তো এটা ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছি আর কি। গার্মেন্টস অ্যাক্সেসরিজ না পুরো আরএমজি, পুরো না, ফিনালি? আর এম জি রেডিমেড আপনাদের কি গার্মেন্টস। ডাইরেক্ট বায়ার আছে? জি 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 জি, আমার ডাইরেক্ট বায়ার আছে। তো আমি ইম্পোর্ট এক্সপোর্ট দুটোটাই আমাকে এক্সিকিউশন করতে হয় আর কি। আপনার কি বন্ড লাইসেন্স আছে বা বন্ডেড জি জি আউটের জি পণ্য আনেন? জি জি জি, বন্ডের আওতায় পণ্য আনি। আচ্ছা, ভেরি গুড। তো এখন তো কি ধরনের এক্সপোর্টে আপনারা কি ধরনের সমস্যায় পড়তেছেন? এলসির মাধ্যমে করতেছেন না সেলস কন্ট্রাক্টের মাধ্যমে? এলসি সোর্স কন্ট্রাক্ট আসলে সবগুলাই করতে হয়। হ্যাঁ, এলসি সোর্স কন্ট্রাক্ট বহুতই করতে হয় আর কি। কিছু বা আপনার ব্রাজিলের বায়ার কাজ করি, সেটা হচ্ছে যে আপনার সেলস কন্ট্রাক্ট বেস করি। টিটি অ্যাডভান্স 30%, এভাবেই আপনার কফি বিএল দেন ব্যালেন্স 70%। আচ্ছা তারপরে আচ্ছা। export আর হচ্ছে এলসি করি। এলসি হচ্ছে ইউএসএ, তারপরে ইউকে সাথে হয়, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে অনেক কান্ট্রির সাথে হয়। বেশিরভাগ এলসি। তো আমি হ্যাঁ। একটা স্ক্রিন শেয়ারে আপনাদের ছবি দেখানোর চেষ্টা করতেছি, ফ্লো ডায়াগ্রাম এসছে নাকি? জি জি জি। জি জি। ডায়াগ্রামটা যে দেখতেছি। আতিক ইসলাম, মিস্টার আতিক ইসলাম কি শুনতে পাচ্ছেন? আতিক ইসলাম মিউট অবস্থায় আছেন, আনমিউট হলে শুনতে পাবো। জি স্যার, হ্যাঁ শুনতে পাচ্ছি। আতিক সাহেব, আপনি ইম্পোর্টে আছেন না এক্সপোর্টে? স্যার আমি হচ্ছে এখনো মানে নিউ আর কি জব সিকার। তো এখন ওই কমার্শিয়াল এবং সাপ্লাই চেইন রিলেটেড জবে জবে যাবেন না অন্য সেক্টরে? স্যার শিখে রাখি তো, মানে হচ্ছে তো অ্যাপ্লাই করতে করলে তারপরে বোঝা যাবে। হ্যাঁ, আমাদের যারা এক্সপোর্টার ইম্পোর্টার, এখানে অনেকে এক্সপোর্টার ইম্পোর্টার আছেন তো, আমাদের ওই কমার্শিয়াল অ্যাক্টিভিটির সাথে ইনভলভ হওয়া লাগে। আমাদের কি জানা লাগে জানেন? আমাদের জি স্যার। এলসি সম্পর্কে জানা লাগে, আন্তর্জাতিক পেমেন্ট মেথড সম্পর্কে জানা লাগে, কস্টিং সম্পর্কে জানা লাগে, কাস্টমসের ডিউটি ট্যাক্স কি করে বের করবে সেটা জানা লাগে, এইচএস কোড কি করে বের করবো সেটা জানা লাগে, তাই না? সিএনএফ জি এর স্যার। সাথে কিভাবে ডিলিংস করবো সেটা জানা লাগে, ফ্রেট ফরওয়ার্ডিং এর সাথে কিভাবে ডিলিংস করবো সেগুলো জানা লাগে, ইন্স্যুরেন্স এবং ইন্সপেকশন কোম্পানি,
পিএসআই কোম্পানি না, ইনস্পেকশন কোম্পানি। মাহফুজুল হক সাহেব, আপনি তো জানেন গার্মেন্টস সেক্টরে আছেন। পিএসআই ইনস্পেকশন কোম্পানি, ইনস্পেকশন করার পর আপনি এক্সপোর্ট করেন। জি 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 জি। ইন্সপেকশন সেখানে সার্টিফিকেটও দেওয়া লাগে আপনার ডকুমেন্ট এফজিএস, হিসেবে। এফজিএস, বুরুয়ারিটাস, ইন্টারটেক, কোটেক, এদের নাম শুনেছেন? জি জি জি। এগুলো সব সময় করা লাগে। তাই না? কারণ বায়াররা তো কোয়ালিটি ইন্সপেকশন ছাড়া পণ্য কিনবে না বা নেবে জি না। জি 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 জি। এটা 100%। রাইট। সুতরাং আমরা যারা আবার ইম্পোর্টার, জি। আমরাও কিন্তু ইন্সপেকশন করে পণ্য আনতে পারি অবশ্যই। তা তো অবশ্যই। তাই না? সুতরাং হ্যাঁ। আচ্ছা, আমরা এগুলো শিখবো। আসলে আমরা আসলে ইন্ট্রোডাকশন ক্লাসে আছি যে আসলে আমরা যে চুক্তি করব সেলার এবং বায়ারের ভিতর, এই চুক্তিপত্রে কি ইনফরমেশন থাকবে, আমাদের ইম্পোর্টারদের রিস্ক গুলা কোথায় কোথায়, সেই রিস্ক গুলা কি করে কমানো যায় বা ইলিমিনেট করা যায়, এইচএস কোড কি করে, সঠিক এইচএস কোড বের করা যায়, কাস্টমসের ডিউটি ট্যাক্স কি করে বের করব, আমাদের আন্তর্জাতিক পেমেন্ট মেথড গুলা কি কি, সিএনএফ এজেন্ট, ফ্রেট ফরওয়ার্ডিং এজেন্টের কাজগুলা কি কি, এগুলোই তো বিস্তারিত শিখলে আমরা একটা এক্সপোর্ট ইম্পোর্টে যেতে পারবো নাকি? রাইট রাইট রাইট, এগুলি আমাদের এবং আরো একটু ভালো করে ইয়ে করা মেইন লাগবে আর ইস্যু কি। কি জানেন, এলসিটা ভালো করে একটু বুঝতে হবে একদিন। জি এই জি এলসি বুঝি না বলে এলসি কে আমরা অনেকে কঠিন মনে করি, ব্যাংকের একটা এলসি জি এটা জি। আমি এটা নিয়ে অনেক প্রবলেম ফেস করছি আসলে, এলসি ক্লজ গুলা নিয়ে অনেক রকমের প্রবলেম ফেস করছি। না, কোনো প্রবলেম না, আমরা সহজভাবে শেখার চেষ্টা করব সব। জি এগুলো আসলে ইদানিং আপনাদের যারা গার্মেন্টস এক্সপোর্ট করেন, অনেক জি। ফরেন বায়াররা ইদানিং করে কি জানেন, পেনাল্টি ক্লজ দিয়ে দেয় আপনাদেরকে। রাইট 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 পেনাল্টি রাইট। ক্লজ দিয়ে দেয় এবং আবার বলে কি, ওই যে স্যাংশন ক্লজ, জি জি। স্যাংশন মুক্ত কোনো ব্যাংক বা কোনো হ্যাঁ প্রতিষ্ঠান হ্যাঁ। বা কোনো জাহাজে পণ্য পাঠাইলে সেই পণ্য নেবে না ওরা। রাইট, না এটা এটা আমি ফেস করছি ভাইয়া। এটা ফেস আচ্ছা। করছি। তো এই ইস্যুগুলা আপনার মাধ্যমে, আপনি এখানে আছেন একজন এন্টারপ্রেনার বা একজন ফ্যাক্টরি মালিক আছেন এখানে, আমাদের একটা সৌভাগ্য এই পেয়েছে। না এটা আসলে শিখা আর কি, আমার তো আসলে শিখা শেষ নাই। অনেক কিছু অনেক কিছু আসলে জানার না, দরকার। আমরা এই ধরনের পাই না সাধারণত, একজন ফ্যাক্টরি মালিক শিখতে আসে এরকম পাই না। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। জি জি। কারণ ফ্যাক্টরি কর্মকর্তা কর্মচারীদের শিখতে আসে, ফ্যাক্টরি মালিক শিখতে আসে খুবই কম। হ্যাঁ, আমি পেয়েছি আমার লাইফে, গত 15 বছর ট্রেনিং প্রফেশনে পেয়েছি, আচ্ছা। কিন্তু খুবই কম। শেখা দরকার, শেখা দরকার, এটা আসলে না শিখলে পরে দেখা গেল কি আমি তো আসলে এমন সময় একটা প্রবলেম ফেস করতেছি যেটা আমার আসলে মানে কোনো সমাধানের কোনো উপায় নেই। এখন আসলে এটা তো আসলে নিজে শিখলে সবকিছু আসলে করানো সম্ভব, এবং কি করতে ইজি। হ্যাঁ, আমি ইনস্ট্রাকশন দিতেও আমার জন্য ইজি হবে, সেটা তাই। জি। আমরা একটু হিমেল সাহেবের সাথে দেখি লাইন পাই কিনা। হিমেল সাহেব মিউট অবস্থায় আছেন, আনমিউট হলে শুনতে পাবো। জি, যারা নাম বলেন না এমন কেউ আছেন, ক্লাসে জয়েন করেছেন নাম বলতে পারেন নাই? জি জি স্যার, আসসালামু আলাইকুম। আমার নাম আলামিন সরকার। আলামিন সরকার। জি জি স্যার। হ্যালো। আমার আর কি কারেন্ট ছিল তো, এই জন্য আমি আর কি জয়েন করতে পারিনি, মাত্র জয়েন করলাম। আপনার নাম আলামিন সরকার? জি জি, আলামিন সরকার। আপনি ইম্পোর্টে আছেন না এক্সপোর্টে? স্যার আসলে আমি আহ এটার মধ্যে একটাও নাই আর কি, আমি এখন স্টুডেন্ট তো। আমি আর কি এটা শেখার জন্য আর কি ক্লাস মানে ক্লাস করা আর কি আমি শিখতে যাচ্ছিলাম। আচ্ছা, আর ইন ভেরি গুড। ফিউচার আর কি আমি তো ইম্পোর্ট বা এক্সপোর্ট যেটাই আমার মানে ধারণা নেওয়ার জন্য আর কি আমি এই এটা তো আর কি আপনি থাকি। শুনতেছিলেন যে আসলে আমরা কি শিখবো। আমরা শিখবো কি, আমাদের একটা সেলস কন্ট্রাক্ট বা চুক্তিপত্রে কিভাবে তৈরি করা লাগে, নাম্বার ওয়ান। নাম্বার টু, ব্যাংকে এলসি করতে কি কি ডকুমেন্ট দেব। নাম্বার থ্রি, আমরা বিজনেস যারা করব, গভর্নমেন্টের লিগ্যাল ডকুমেন্টস কি কি লাগবে। আমরা আন্তর্জাতিক পেমেন্ট মেথডগুলো শিখবো। আমরা এলসি শিখবো। আমরা কস্টিং শিখবো। আমরা ইনকো ট্রাম শিখবো। অনেকে যারা এই লাইনে আছেন বুঝতেছেন, ইনকো ট্রাম ইন্টারন্যাশনাল কিছু কমার্শিয়াল ট্রাম আছে মাহফুজ সাহেব। যেমন আপনারা গার্মেন্টস এক্সপোর্ট করেন এফওবি তে নাকি, মাহফুজুল হক সাহেব? আপনারা গার্মেন্টস এক্সপোর্ট করেন জি এফওবি জি জি, তে, আমরা আমরা অ্যাপোভিতে করি, বেসিক্যালি অ্যাপোভিতে হয়। আবার যখন ইম্পোর্ট করেন আবার আমাদের সিএফআর এ করেন। রিসেন্টলি আসলে আমাদের কিছু অর্ডার আসতেছে এফওসিতে, বেসিক্যালি সাইন আপ বেস আর কি। তো এখন হিউজ পাচ্ছি, যে রেসপন্স পাচ্ছি যে এফওসির অর্ডার। চাইনারা সবকিছু দিবে, আমরা জাস্ট শুধু আপনার কমার্শিয়াল কস্ট প্লাস হচ্ছে মেকিং চার্জটা নিব। আর টিপি, হুম, পলিথেড কার্টন,
মানে সিএমপিটি ব্রেস কাজটা আসতেছে বা মার্কেটে এখন প্রচুর। আচ্ছা, তাহলে আমরা একটু আলোচনা শিখি তাহলে আজকে। আমি আমার নাম দেলোয়ার হোসেন ভূঁইয়া, আমি আপনাদের এই কোর্সের ট্রেনার। জি। আমি অবসরে আসার পর টিচিং এবং ট্রেনিং প্রফেশনে আছি প্রায় 15 বছর যাবত, বিভিন্ন মাশাআল্লাহ। ট্রেনিং প্রতিষ্ঠানের সাথে, তার ভিতর ফ্লাশ আইটি একটা প্রতিষ্ঠান। এই জি। প্রতিষ্ঠানের সাথে আমি এমনি তো ঢাকা চেম্বারে পিজিডি ক্লাস নেই, এবং বিভিন্ন আচ্ছা। ট্রেনিং বিডি জবসে ক্লাস নেই। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান জি। বাংলাদেশ বা দেশের বাইরে যে প্রতিষ্ঠানগুলো আছে অনলাইনে বা ফিজিক্যালি আমি ক্লাস নেই। এর আগে এই ধরনের অ্যাক্টিভিটিসে ইনভলভ ছিলাম। ব্যাংকের সাথে কিছু কাজ করার সুযোগ হয়েছিল, ইন্স্যুরেন্সের সাথে, সিএনএফ এজেন্টের সাথে, কাস্টমসের সাথে, ফ্রেট ফরওয়ার্ডিং এর সাথে। সেই বাস্তব অভিজ্ঞতাগুলো এখন অবসরে আসার পর আপনাদের মাধ্যমে সেই ইনফরমেশন গুলো শেয়ার করি। আচ্ছা। এই খুব একটা পরিচয় নাই, অতটুকু পরিচয়। আচ্ছা, আজকে আমি যে ফ্লো ডায়াগ্রামটা দিলাম, আমরা ডান পাশে যদি নিজেকে চিন্তা করি, এই যে ডান পাশে কি বলা আছে, ইম্পোর্টার নাকি? ইম্পোর্টার বা বায়ার। হ্যাঁ, ইম্পোর্টার বায়ার। আজিজুর রহমান সাহেব জয়েন করতে পেরেছেন? আজিজুর রহমান সাহেব। আছি আমি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছেন? আজিজ সাহেব, আপনি ইম্পোর্টে আছেন না এক্সপোর্ট? আমি ইম্পোর্ট শেষ হয়েছে, আমি এখন এক্সপোর্টে কাজ করছি। কি আইটেম? আমি তো ব্যাংকে আছি, আল আরাফা ইসলামী ব্যাংকে আছি। ও, আপনি তো নাম বলছেন মনে হয় একবার। জি জি, বলেছি। আল্লাহ রাফা। তা আপনাদের ব্রাঞ্চ তো এডি ব্রাঞ্চ নিশ্চয়ই, তাই না? নন এডি, আমি ইসলামপুর শাখায় আছি। আহ, তো নন এডি হইলে তখন সেন্ট্রাল এলসি হয় না, অসুবিধা তো নাই। তাহলে এডির মাধ্যমেই হয়, নর্থ সাউথ শাখার মাধ্যমে আমাদের এটা হয়। আচ্ছা, ইসলামপুর শাখায় না? জি জি, ইসলামপুর শাখায়। তো ইসলামপুর বলতে কি ওই যে পুরান ঢাকার ইসলামপুর? জি জি, পুরান ঢাকার আচ্ছা, আমরা ডান পাশে আছি, আমরা ইম্পোর্টার। তখন প্রশ্ন হলো, আমরা ধরেন একটা পণ্য আনবো চায়না থেকে, যে চায়নার এক্সপোর্টার থেকে। এক্সাম্পল, আমি $10,000 একটা পণ্য আনবো। আমরা এখন এটা বোঝার জন্য ওটা সবাই ডান পাশে থাকবো, ইম্পোর্টার। দেখেন, প্রত্যেকটা কাজের তো একটা স্টেপ আছে। এই যে চায়না থেকে এত হাজার হাজার কিলোমিটার দূর থেকে আমাদের পোর্টে বা গোডাউনে যে পণ্যটা আসবে, কোনটার পর কোনটা, কোন কাজের পর কোন কাজ আমরা ইম্পোর্টার হিসেবে করব। করার পর এক সময় আমাদের চিটাগাং পোর্টে বা আমাদের গোডাউনে পণ্য আসবে। প্রত্যেকটা কাজের একটা স্টেপ আছে, সেই স্টেপগুলো এখন শিখবো। আবার যখন আবার বাম পাশে থাকবো, তখন তো আমরা এক্সপোর্টার। তখন এই স্টেপগুলো অতিক্রম করার পর আমাদের ব্যাংকে আমরা পেমেন্ট পাবো। এই যে দেখেন, যে আমাদের ব্যাংকে একসময় পেমেন্ট আসবে যদি এক্সপোর্টার হই। আর ইম্পোর্টার হইলে আমরা পেমেন্ট দেব আর পণ্য পাবো। এটা তো আমরা সবাই জানি, বেসিক ইনফরমেশন। কিন্তু এই কাজটা করতে যে প্রত্যেকটা কাজ আমাকে স্টেপ বাই স্টেপ ফলো করা লাগে, তাই না? একটা পরেরটা আগে করলে হবে না, আগেরটা পরে করলে হবে না। এবার আসেন, আমরা যে গভর্নমেন্টের লিগ্যাল অনুযায়ী ইম্পোর্টার হব, আমাদের কিছু গভর্নমেন্টের লাইসেন্স পত্র, কাগজপত্র লাগবে না? লাগবে কি না গভর্নমেন্ট ইম্পোর্টার হওয়ার জন্য? জি স্যার। কি কি কাগজপত্র? খুবই সহজ, 5টা কাগজ কমন ডকুমেন্ট লাগবেই। ট্রেড লাইসেন্স, টিন, বিন, আইআরসি, অ্যাসোসিয়েশন মেম্বারশিপ, এনআইডি কার্ড। আর এক্সপোর্ট করলে ইআরসি। যদি প্রোপাইটারশিপ কোম্পানি হয়, ব্যক্তি মালিকানার কোম্পানি যদি করি, তাহলে আমরা একটা জিনিস শিখলাম। এবং এগুলো ব্যাংক অ্যাকাউন্ট করতে এগুলো লাগবে। আপনি যখন ব্যাংকে অ্যাকাউন্ট করবেন, যে কোনো ব্যাংক, আপনার ট্রেড লাইসেন্সে লিখতে হবে কিন্তু আমদানিকারক, খেয়াল রাখবেন। আবার যদি রপ্তানি করি, একই ট্রেড লাইসেন্সে আপনি ইচ্ছা করলে দুটো লিখতে পারেন, আমদানিকারক, রপ্তানিকারক। আবার অনেকে করে কি, তিনটাও লিখে। কেমন? আমদানিকারক, রপ্তানিকারক এবং সরবরাহকারী। আছে না এরকম? অনেকে ইম্পোর্টও করবে, আবার লোকাল সাপ্লাইও দেবে। কিন্তু এই ধরনের লাইসেন্সে ফি আসবে বেশি, পার্থক্যটা ওই জায়গায়। অনেকে শুধু ইম্পোর্টার হয়, অনেকে শুধু এক্সপোর্টার হয়, আবার অনেকে দুইটাই হয়, আবার অনেকে তিনটাই হয়। কি কি? ইম্পোর্টার, এক্সপোর্টার অ্যান্ড সাপ্লায়ার। তাহলে আমরা ক্লাসে 10 মিনিটে একটা জিনিস শিখলাম আপাতত,
যে একটা বিজনেসম্যান হওয়ার জন্য গভর্নমেন্টের লিগ্যাল ডকুমেন্টস কি কি লাগে। সেখানে আমরা লিখলাম কি, আচ্ছা যারা কাগজ কলম নিছেন আপাতত রাখেন, আপাতত লিখেন। আর পরবর্তীতে আমি আপনাদের ইমেইলে ট্রেনিং মেটেরিয়াল গুলা পাঠাবো নাকি। আপনারা তো ট্রেনিং মেটেরিয়াল পাইয়েছেন, পান নাই তো? না স্যার, পাইনি। না না স্যার, ট্রেনিং তো আমাদের তো ট্রেনিং মেটেরিয়াল পাঠাইতে হবে আপনাদেরকে নাকি? মানসিক দিয়েছে তো। পাঠাইতে হবে না? জি জি জি। আমাদের সাথে জয়েন করেছেন রাফি এহসান। হাসান, শুনতে পাচ্ছেন কি না? মিউট অবস্থায় আছেন। আচ্ছা, পরে জয়েন করেছেন নাম বলেন নাই এমন কেউ আছেন? পরে জয়েন করেছেন নাম বলেন নাই, আনমিউট হয়ে কথা বলবেন, তাহলে আমি শুনতে পাবো আপনাদেরকে। জি স্যার, আমি আছি হাবিবুর রহমান। হাবিবুর রহমান সাহেব, আপনি ইম্পোর্ট দেখেন না এক্সপোর্ট? না, আমি ইম্পোর্ট ইয়ে করতেছি। আইটেম সিলেকশন করেছেন? আমি আমি মূলত একটা রেস্টুরেন্টের সাপ্লাই চেনে আছি। ওখানে আমাদের কিছু ময়দা আনতে হয় আর কি। ময়দা? জি, ফ্রান্স থেকে ময়দা আসে আর কি। তো ময়দা তো ফিনিশ গুডস আকারে আসে। 25 কেজির ব্যাগ হয়ে আসে আর কি। হ্যাঁ সেটাই, মানে এখানে আর ফ্লাওয়ার মিলে ময়দা তৈরি করেন না, ফিনিশ গুডস হিসেবে ময়দাটা আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে ময়দা ফিনিশ গুড হিসেবে আসে। এটা কাস্টমসের ডিউটি কত? অ্যাকচুয়ালি আমি ওইভাবে দেখি নাই, আমার সিনিয়র ছিল, উনি দেখতেছে আর কি। আমি জাস্ট সাপ্লাই চেনের অন্য পার্টটা দেখতেছি লোকালি যেগুলা। তাহলে আপনারা যারা পরে জয়েন করেছেন, আমরা কি বুঝাতে পেরেছি আমি যে আমরা আসলে কি শিখবো? আমরা এলসি সম্পর্কে শিখবো, কস্টিং শিখবো, কাস্টমসের ডিউটি ট্যাক্স ভ্যাট শিখবো, আন্তর্জাতিক পেমেন্ট মেথড শিখবো, ইম্পোর্টারদের কোথায় কোথায় খরচ হয় সেগুলো শিখবো। আপনারা অনেকের নাম শুনেছেন, এফওবি, সিএফআর, সিআইএফ, এগুলো শিখবো। ইম্পোর্টারদের খরচ কমানোর উপায় শিখবো নাকি, কি করে জি জি ভালো সাপ্লায়ার পাবো এটা শিখবো। আবার আমরা যদি এক্সপোর্টার হই, কি করে ভালো বায়ার পাবো এগুলো শিখবো। অর্থাৎ পুরা এক্সপোর্ট ইম্পোর্টের একটা কমপ্লিট কোর্স আমরা এই ক্লাসের মাধ্যমে শিখতে চাই। এবং প্রত্যেক ক্লাসে আপনাদের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার সাথে যেদিন ক্লাস থাকবে একটা দুইটা করে প্রশ্ন আনবেন, আপনারা যে যে সেক্টরের জানতে ইচ্ছা করে সেগুলো যদি আমার কাছে ইনস্ট্যান্ট উত্তর থাকে, উত্তর পেয়ে যাবেন। তাইলে আপনার কাঙ্ক্ষিত যে জিনিস সেটা আপনি অ্যাপ্লাই করতে পারলে, দ্রুত সমাধান করতে পারলে আপনি বিজনেস অপারেশনে যেতে পারবেন। আর যারা এখানে আমরা জবের কেরিয়ার বিল্ড আপের জন্য আসছি, তাদের তো মনে অনেক প্রশ্ন, এগুলো একই জিনিস। আমরা যারা এক্সপোর্ট ইম্পোর্ট করি তারা কমার্শিয়াল অ্যাক্টিভিটিস গুলো জানা লাগে। আমরা এখন শিখতেছি আজকে প্রথম দিনে, আমরা ইম্পোর্টার চায়নার একটা সাপ্লায়ার থেকে পণ্য আনবো $10,000। আপনারা দেখতে পাচ্ছেন, নাম্বার ওয়ান আমরা যে কাজটা করেছিলাম, গভর্নমেন্টের লিগ্যাল ডকুমেন্টগুলো তৈরি করেছিলাম। সেক্ষেত্রে আমি 5টা ডকুমেন্টের নাম বলেছি। নাম্বার ওয়ান, ট্রেড লাইসেন্স। নাম্বার টু, টিন সার্টিফিকেট, না টিন, টিন তো লাগবেই, যে ট্যাক্স দেবো না আমরা 1 বছর পর পর। এবং কাস্টমসে তো পণ্য আসলে ট্যাক্স দেওয়া লাগে। জি স্যার। কাস্টমসের ডিউটি ট্যাক্স আমরা কি শিখেছি? আমরা তো জানি না, অনেকে বা অনেকে জানি ক্লাসে। এই যে কাস্টমস আমাদের থেকে দেখেন এই যে কত ধরনের ডিউটি ট্যাক্স নেয়। এই যে আমি একটা বিল অফ এন্ট্রি দিয়েছি, কাস্টমসের কপি, এই দেখেন। আসছে নাকি বিল অফ এন্ট্রি কপিটা? জি আসছে। এই যে বিল অফ এন্ট্রিতে ধরেন আমরা ইম্পোর্টার, এটা একটা কাস্টমসের বিল। তো এখানে কি কি ইনফরমেশন থাকে আমরা শিখবো। আর এখান থেকে মেন শিখার কি জানেন, এই যে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, ভ্যালু এডেড ট্যাক্স, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স, এগুলা সরকার হিসাব করে কিভাবে। ফর্মুলা কিন্তু একটাই, একটা ফর্মুলার মাধ্যমে যদি আপনি নিজের পণ্যের ডিউটি বের করতে পারেন, তাহলে সব পণ্যের ডিউটি ফর্মুলা একই। হয়তো এগুলো পার্সেন্টেজ ভিন্ন, সেটা অন্য জিনিস, তাই না? এই যে পার্সেন্টেজ গুলা, কোন পণ্যের কত পার্সেন্ট ডিউটি, এটা কিসের উপর ডিপেন্ড করে কে বলতে পারবেন?
আপনারা এইচএস কোডের নাম শুনেছেন? এইচএস কোড, এক্সেস কোডের উপর ডিপেন্ড করে। ভেরি গুড। এই যে এইচএস কোড দেখেন, এই যে এইচএস কোড, এটার উপর ডিপেন্ড করে কোন পণ্যের কত পার্সেন্ট ডিউটি। আমাদের এই জিনিসটা শেখা লাগবে, সরকার কি করে ডিউটি ট্যাক্স বের বের করে। এবং আরেকটা জিনিস শিখতে হবে, ইম্পর্টেন্ট জিনিস খেয়াল রাখবেন, এইচএস কোড কিভাবে বের করে। সঠিক এইচএস কোড যদি না হয়, কাস্টমস আমাকে ফাইন পেনাল্টি করতে পারে, আমাকে বলতে ইম্পোর্টারকে। তাহলে আমরা দেখতেছি আলোচনায় অনেক কিছু, আমরা যদি কমার্শিয়াল অ্যাক্টিভিটি শিখতে পারি, তাই না, সাপ্লাই চেইন অ্যাক্টিভিটি শিখতে পারি, আমরা ইম্পোর্টার হইতে পারবো, এক্সপোর্টার হইতে পারবো। এবং যারা কমার্শিয়াল ক্যারিয়ার বিল্ড আপের জন্য চিন্তা করে এসছি ক্লাসে, তারাও আমরা উপকৃত হব এই ক্লাসের মাধ্যমে। এটা একটা সিদ্ধান্ত নিলাম। আর একটা হলো, প্রত্যেক ক্লাসে আমার সাথে যেদিন ক্লাস থাকবে, প্রত্যেকে দু তিনটা করে প্রশ্ন আনবেন। তাহলে হবে কি, ক্লাসের প্রশ্নের মাধ্যমে আমরা বাস্তব অভিজ্ঞতাগুলো শিখতে পারবো। ব্যাংকে কি অসুবিধা হচ্ছে, কাস্টমসে কি অসুবিধা হয়, সিএনএফ এর সাথে কি অসুবিধা হয়। তো এই অসুবিধাগুলো যদি ক্লাসে দূর করতে পারি, তাহলে তো আমরা একটা সাকসেসফুল কমার্শিয়াল হলাম, বা ইম্পোর্টার হলাম, বা এক্সপোর্টার হলাম। নাকি মাহফুজ সাহেব কি বলবেন এই ব্যাপারে? জি জি জি, এটা তো একটা সুন্দর প্ল্যান। তাহলে আমাকে, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো। তাই না, এগুলো যদি আস্তে আস্তে শিখতে পারি, যে আমরা যদি কাস্টমসের ডিউটি, এই দেখেন, আমরা কি আন্তর্জাতিক যে পেমেন্ট মেথড গুলো আছে, আমি দিয়েছি, দেখেন আসছে কিনা। হুম হুম হুম। জি, দেখা যাচ্ছে। মেথডস অফ পেমেন্ট ইন ইন্টারন্যাশনাল ট্রেড। ইন্টারন্যাশনাল ট্রেড মানে এক্সপোর্ট ইম্পোর্ট, তাই না? আমরা এটাকে ক্যাশ ইন অ্যাডভান্স, আপনারা টিটি বলেন নাকি মাহবুব সাহেব, টিটি। জি এটা একটা পেমেন্ট ইস্যু। লেটার অফ ক্রেডিট, এটা আর একটা পেমেন্ট। জি। ডকুমেন্টারি কালেকশন, এটা আর একটা পেমেন্ট। তো এগুলো যদি আমরা ক্লাসে শিখতে পারি, তা আমরা কি রিস্কে পড়বো পেমেন্ট নিয়ে? সেলার বাইরের সাথে কথা বলতে অসুবিধা হবে? না, এটাই তো প্রসিডিউর। তাই না? রাজু সাহেব ব্যাপারটা বুঝতেছেন কিনা? আপনি যদি আন্তর্জাতিক পেমেন্ট মেথড বুঝতে পারেন, জি স্যার, বুঝতে পারতেছি। সেলার বাইরের সাথে কথা বলতে পারবেন না, কোন পেমেন্ট মেথড সে কিভাবে চায়, পেমেন্ট কখন দেবে, কিভাবে হবে, ওপেন অ্যাকাউন্টে পেমেন্ট হয় কিভাবে, ডকুমেন্টারি কালেকশনে পেমেন্ট হয় কিভাবে। শিখতে হবে না এটা? জি জি স্যার। আচ্ছা, আরেকটা কি শিখবো, এই যে দেখেন, আমি আরেকটা কপি দিয়েছি, এলসি কপি। এই এলসি দেখে আমরা অনেকে আননেসেসারি ভয় পাই। এটা কিছুই না। এটা কি জানেন, এই যে সেলস কন্ট্রাক্ট আছে না, বা পিআইটা আছে না, এই পিআইটা যখন ব্যাংকের কাছে যাবে, ব্যাংক এটা দেখে দেখে এলসি টাইপ করে। 80% ইনফরমেশন হলো এই পিআই এর ইনফরমেশন। তাহলে আমরা যদি পিআইটা শিখতে পারি, 80% এলসি শিখে ফেলবো। তখন প্রশ্ন হলো, আর 20% কি? 20% আমাদের না জানলেও চলে। তারপরে বলি কি, দেশের কিছু আইন কানুন থাকে এলসিতে, এটা আপনার পিআইতে থাকুক বা না থাকুক, ব্যাংক এলসিতে লিখবেই। যেমন, ইসরায়েলি ফ্ল্যাগ ভেসেল প্রহিবিটেড, ইসরায়েল থেকে শিপমেন্ট হবে না, ট্রান্সশিপমেন্ট হবে না, ইসরায়েলি পতাকাবাহী জাহাজ বাংলাদেশে আসবে না। এগুলো কি পিআইতে বলা ছিল মাহফুজ সাহেব? জি, সরি, আমি আসলে একটু ছিলাম। প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল, এলসিতে দেশের আইন কানুনও থাকে, তো দেশের জি আইন জি জি। কানুন কি একটা বললাম, ইসরায়েল থেকে পণ্য আসবে না, ইসরায়েল রাইট। থেকে জাহাজ আসবে না, আমরা ইসরায়েল থেকে ইসরায়েলের ইসরায়েলের ট্রান্সশিপমেন্ট হবে ইসরায়েলের না। ইসরায়েলের এলসি কিন্তু আমরা করতে পারি না, ব্যাংকের সাথে লিয়ান করতে পারি না। হ্যাঁ, আমরা থার্ড পার্টি ব্যাংক দিয়ে লিয়ান করতে হয়। রাইট। তাহলে এটা তো মনে করেন পিআইতে বলা ছিল না, কিন্তু এলসি তো ব্যাংক তো লিখবেই, তাই না? জি 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 জি। তাহলে আমরা শিখতেছিলাম, আপনি যখন অনলাইনে ছিলেন অন্যদিকে, এলসিতে আসলে এই যে চিঠি, লেটার অফ ক্রেডিট বাদ দেন, চিঠি, তো ব্যাংক এমন কি চিঠি লিখে যে আমরা পরে বুঝবো না? উম, দেখি এত জটিল, এত কঠিন হয়ে গেল আমাদের জন্য। এটা একটা না ব্যাংকের না না। চিঠি। ব্যাংক এই চিঠি কাকে লিখে? ব্যাংক লিখে এক্সপোর্টার। কি লিখে? যে আমি তোমাকে একটা চিঠি দিলাম, এই চিঠি তোমার ব্যাংকের পেমেন্টের গ্যারান্টি। জি। তুমি এক্সপোর্টার, তুমি কোনো চিন্তার দরকার নাই। তবে তুমি তুমি যে পেমেন্ট পাবা, তুমি আমার কিছু শর্ত মানবা। আমার বলতে ইম্পোর্টারের ব্যাংকের শর্ত। কি শর্ত জানেন রাজু সাহেব? স্যার একটু বললে খুশি হই। এক্সপোর্টার সঠিক সময়ে শিপমেন্ট করা লাগবে, নাম্বার ওয়ান। এই যে, জাহাজ তোলা লাগবে পণ্য, সঠিক সময় শিপমেন্ট। নাম্বার টু, সঠিক সময় ডকুমেন্ট দেওয়া লাগবে তার ব্যাংকে। নাম্বার থ্রি, সমস্ত ডকুমেন্ট যেগুলো এলসিতে বা চিঠিতে চাওয়া হবে তার কাছে। নাম্বার ফোর,
এই ডকুমেন্ট যাতে কোনো ভুল ত্রুটি না থাকে, ডিসক্রিমিনেন্ট ডকুমেন্ট যাতে না হয়। তাহলে এই চিঠির মেইন ভাষা হলো এটা। চিঠির ভাষা আমাদেরকে বুঝতে হবে, ফ্লেভারটা যে কি বলতে চাই চিঠি। ব্যাংকের এটা পেমেন্টের গ্যারান্টি এই চিঠি। ব্যাংক পেমেন্ট দেবে, ব্যাংকের শর্ত এক্সপোর্টার যদি না মানে পেমেন্ট দেবে মাহফুজ। কি শুনতেছি? আপনি এক্সপোর্টার, আপনি যদি ব্যাংকের এলসি শর্ত না মানেন আপনি পেমেন্ট পাবেন? না না না, কোনো অবস্থাতেই না। তাহলে আপনার শর্ত কিছুই না, সহজ। আপনি এক্সপোর্টার, আপনি সঠিক সময় শিপমেন্ট করবেন, সঠিক সময় ডকুমেন্ট দিবেন, সমস্ত ডকুমেন্ট দিবেন এবং কারেক্ট ডকুমেন্ট দিবেন। এবং যদি আপনার পিএসআই করানো থাকে, প্রি শিপমেন্ট ইন্সপেকশন, সেটা করাবেন। জি জি জি। এই তো আপনার কাজ। যে তাহলে ইভেন তো বলেন। ইনস্পেকশন সার্টিফিকেটও দেওয়া লাগে মানে হ্যাঁ, যদি ইন্সপেকশন। তাহলে এই চিঠি চায়। পড়ে বুঝবো না, এটা একটা কথা? এই যে একটা না না, এলসি, সেটাই, এই যে হ্যাঁ। একটা এলসি দেখেন, আমি একটা স্যাম্পল দিয়েছি এলসি। জি। তাহলে আমরা একটা জিনিস শিখতে হবে, এলসিটা শিখতে হবে। আবার একটু আগে দেখলাম আন্তর্জাতিক পেমেন্ট মেথড শেখা লাগবে। অবশ্যই। আবার দেখলাম এই ডিউটি ট্যাক্স ভ্যাট কি করে বের করে সেটা শিখতে হবে। জি জি জি, এটার ব্যাপারে আমি একটু মানে আমার একটু মানে নলেজ কম। না, এটা নলেজ কম হলে তো ইনশাল্লাহ আমরা সবাইকে তো শিখে লাগবে এগুলা। অবশ্যই অবশ্যই। আপনি ইন্টারভিউ বোর্ডে দিতে যান, আপনাকে জিজ্ঞাসা করবেন না একটা চাকরি ইন্টারভিউ বোর্ডে জি। অ্যাসেসমেন্ট ভ্যালু কি করে বের করে? হুম। সিডিআরডি, ও কাস্টমস কি এই খাতে টাকা নেয়, এই যে সিডিআরডি, এগুলো এগুলো তো আমরা অনেকে জানি, অনেকে জানি না, জি ক্লাসে জি, শিখতে হবে। এগুলো জানি না। জি জি আসলে আমি এতক্ষণ যতক্ষণ আলোচনা করতেছিলাম, আমরা ফোকাস করতেছিলাম আগামী ক্লাসগুলোতে কি কি শিখবো আমরা, জি আমাদের প্ল্যানিং গুলো আমরা বলতেছিলাম। আচ্ছা, আর একটা জিনিস, আপনার অনেকের নাম শুনেছেন, রাজু সাহেব শুনছেন কিনা, ইনকোট্রাম। জি। জি এই যে স্যার, এটা এফওবি, শুনছি। এই যে এফওবি, সিএফআর, সিআইএফ, সিপিটি নাম শোনেন নাই? পেড মানে ফরওয়ার্ডিং। কি? মানে আপনি যখন দেখেন এই যে চায়নার ফ্যাক্টরি থেকে, এই যে চায়নার ফ্যাক্টরি আছে না, এই যে চায়নায়, আমি ছবি দিয়েছি, আসছে না? জি জি, ছবিটা জি দেখা জি। যাচ্ছে। ধরেন এটা চায়নার সাংহাইয়ের একটা ফ্যাক্টরি, আর বাংলাদেশে এটা আমাদের চকবাজারে গোডাউন এক্সাম্পল। এটা 5,000, এই পণ্য যে 5,000 কিলোমিটার জার্নি করে আসবে, এই পণ্যের জার্নির কে কোনটা দায়িত্ব নেবে? পোর্ট চার্জ কে দেবে? কাস্টমস ডিউটি কে দেবে? জাহাজ ভাড়া কে দেবে? ইন্স্যুরেন্স খরচ কে দেবে? ট্রাক ভাড়া কে দেবে? লোডিং আনলোডিং খরচ কার? এগুলো কিসের মাধ্যমে ফয়সালা হয়? রাজু সাহেব, কিসের ইনকোটেম। মাধ্যমে? ইনকোট্রাম। ভেরি গুড, ইনকোট্রামের মাধ্যমে ফয়সালা হয়। তা বলেন, এই ছোট্ট একটা জিনিস না জানার জন্য আমাদের কমার্শিয়াল অ্যাক্টিভিটিস আমরা অনেকে ইন্টারভিউ বোর্ডে ফেস করতে পারি না, নাকি? রাজু সাহেব কি ইম্পোর্ট দেখেন না এক্সপোর্ট? স্যার আমি ফ্রেড ফরওয়ার্ডিং এ আছি। আপনি ফ্রেট ফরওয়ার্ডিং এ আছেন, আপনাকে কিন্তু সবাইকে দরকার, কারণ আমরা যারা এক্সপোর্টার, ফ্রেট ফরওয়ার্ডার ছাড়া তো এক্সপোর্ট করতে পারি না, জি স্যার। নাকি? এবং আমাদের যার যে সিএনএফ ও লাগে, আমাদের ফ্রেট ফরওয়ার্ডিং এ লাগে। এখানে যারা এই লাইনে নতুন, একটা জিনিস পার্থক্য বুঝবেন, এটা হলো ক্লিয়ারিং ফরওয়ার্ডিং, এটা হলো ফ্রেট ফরওয়ার্ডিং। দুইটা লাইসেন্স আলাদা, অ্যাক্টিভিটিস আলাদা, জব আলাদা, কাজ আলাদা, যেভাবে বলেন না কেন। নাকি রাজু সাহেব কি বলবেন? জি স্যার, জি স্যার। সিএনএফ লাইসেন্স আলাদা, ফ্রেট ফরওয়ার্ডিং লাইসেন্স আলাদা। সিএনএফ এর কাজ আলাদা, ফ্রেট ফরওয়ার্ডিং এর কাজ আলাদা। তখন প্রশ্ন হলো, সিএনএফ এজেন্টের কাজ কি? এরা যে কাস্টমস এর ডিউটি ট্যাক্স ভ্যাট আছে না, বা পোর্টের চার্জ, এই সংক্রান্ত কাজ করে। আর আপনারা যারা ফ্রেট ফরওয়ার্ডিং আছেন, জাহাজ ভাড়া কত, কত সিবিএম পণ্য, কোন দেশে যাবে, কবে জাহাজ ছাড়বে, কবে জাহাজ আসবে, এই সংক্রান্ত তথ্য ফ্রেট ফরওয়ার্ডার থেকে আমরা পাবো। কাজ কোথায় আছে, কতদিন লাগবে। জাহাজ কোথায় আছে, কত দূরে আছে, কত ভাড়া আসবে, নাকি? জি জি। তাহলে আমরা একটা জিনিস শিখলাম, অনেকে এগুলো আমরা কনফিউজ থাকি, বিশেষ করে নতুন কমার্শিয়াল বা নতুন যারা জব শিকার। সিএনএফ এজেন্ট এবং ফ্রেট ফরওয়ার্ডিং এজেন্ট দুইটা প্রতিষ্ঠান আলাদা, লাইসেন্স আলাদা, অ্যাক্টিভিটিস আলাদা, নাকি বিজনেস আলাদা। অনেকভাবে বললাম আপনাদের বোঝার সুবিধার জন্য। আচ্ছা, এবার আসেন আমরা যেটা শিখতেছিলাম, আমরা আচ্ছা, আর একটা জিনিস দেখেন, একটা আন্তর্জাতিক পিআইতে টার্মস এন্ড কন্ডিশন অফ দ্য প্রোফার্মা ইনভয়েস অর সেলস কন্ট্রাক্ট, একটা আন্তর্জাতিক চুক্তিপত্রে কি কি ইনফরমেশন থাকে? এখানে কয়টা ইনফরমেশন লিখলাম? প্রায় 24-25টা ইনফরমেশন।
এই এই ইনফরমেশন গুলো যদি আমরা না বুঝি, আমরা কমার্শিয়াল অ্যাক্টিভিটিস ফলো করতে পারবো না, ব্যাংকের অ্যাক্টিভিটিস পারবো না, কাস্টমস এর কাজ বুঝবো না, সিএনএফ এর কাজ বুঝবো না, বায়ার হইলে সাপ্লাইয়ের সাথে কথা বলতে পারবো না, আর যদি এক্সপোর্টার হই বায়ারের সাথে কথা বলতে পারবো না, নাকি? এটা শিখবো, এই টার্মস এন্ড কন্ডিশন অফ দ্য প্রফেশনাল ইনভয়েস। যতটুকু আলোচনা হলে কোনো প্রশ্ন আছে নাকি আলামিন সরকার? স্যার, আপাতত আপনার আপনার কথাগুলো শুনতেছি, বোঝার চেষ্টা করতেছি। হ্যাঁ, আপনি তো মনে করেন স্টুডেন্ট আছেন এখন, আবার অনেকে এখানে এন্টারপ্রেনার আছে, অনেকে এমডি আছে কোম্পানি, তাই না? তো সবাই তো এই জিনিসগুলো যদি জানি, হবে কি, লাভটা কি আমাদের? আমরা যারা জবে যাব, ইন্টারভিউ বোর্ড ফেস করতে পারবো, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা যারা এই রিলেটেড কাজে আছি আপাতত, জবে আছি ঠিকই, কিন্তু নলেজকে আরো কেরিয়ার বিল্ড আপ করতে চাই, সেই বিল্ড আপও হবে ইনশাল্লাহ। আর যারা অলরেডি কোম্পানির মালিক অথবা এন্টারপ্রেনার আছেন অলরেডি, তারা কিভাবে আরো ভালোভাবে রিস্ক ফ্রি এন্টারপ্রেনার হতে পারবেন, কাস্টমস ঝামেলামুক্ত পণ্য ইম্পোর্ট করতে পারবেন, ব্যাংকের ঝামেলামুক্ত পণ্য এক্সপোর্ট করতে পারবেন, সেগুলোই তো ক্লাসে শেখানো হবে, নাকি? হ্যাঁ। জি স্যার। তার আপনাদের পাশা প্রশ্ন আপনাদের প্রশ্ন থাকবে না আমার সাথে যেদিন ক্লাস থাকে? জি স্যার। তাহলে প্রশ্নের মাধ্যমে যদি আমাদের সমাধানগুলো করতে পারি, তাহলে তো আমরা ইন্টারভিউ বোর্ডে ফেস করতে পারবো। আর যারা এন্টারপ্রেনার আছেন বা কেরিয়ার বিল্ড আপ করতে চান, তা আপনাদের কেরিয়ার তো অটোমেটিক বিল্ড আপ হবে জানার জন্য। আমি তো মাত্র কয়েকটা স্লাইড দেখালাম, এই ধরনের অনেক স্লাইড যাবে আপনাদের ইমেইলে, কিন্তু আপনাদের ইমেইল নাম্বার কি আমাকে দিয়েছেন, গ্রুপে দিয়েছেন? না স্যার। না স্যার, দেওয়া হয়নি তো। আচ্ছা, আমার এই নাম্বারটা লিখবেন, আমার হোয়াটসঅ্যাপে আপনাদের নাম্বার, ইমেল নাম্বারগুলো পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে ট্রেনিং মেটেরিয়াল জি গুলো স্যার, পাঠিয়ে নাম্বারটা দেবো। বলেন। এই যে জি এই স্যার, যে আমি নাম্বারটা বলেন। আমি দিয়েছি, আমার এই যে প্রজেক্টরে দিয়েছি, দেখেন তো আসলে নাকি, স্ক্রিন শেয়ারে আসছে নাকি রাজু সাহেব, আলামিন সাহেব? জি স্যার, আসছে। আস্তে আস্তে স্যার। আসছে। আমার নাম দেলোয়ার হোসেন, 01822, এটা হোয়াটসঅ্যাপ আছে, এখানে ইমেল গুলো পাঠাতে পারেন আপনাদের জি স্যার, আমরা পাঠিয়ে দিব। কোর্স মেটেরিয়াল পাওয়ার জন্য, নাকি? এই জি যে স্যার। স্লাইড গুলো দেখালাম, এগুলো তো কিছুই নেই আপনাদের, না আছে? স্যার। না। এই যে পেমেন্ট মেথড নাই, অনেকের কাছে হয়তো এলসি কপি আছে, এলসি অনেকের কাছে নাই, এই ডিউটি কি কি করে ক্যালকুলেশন করে সেটা শিখবো, তাই না? ও, আর একটা জিনিস শিখতে হবে, এটা যারা এন্টারপ্রেনার তারা জানেন। অ্যাসেসমেন্ট। মাহফুজ সাহেব, আপনি পণ্য তো বন্ডে আনেন বলতেছিলেন, জি 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 জি। এই দেখেন, এই যে একজন পণ্য বন্ডে আছে, এই জি যে জি এই পণ্যটা বন্ডে আসছে, দেখেন এই যে বন্ড লাইসেন্স এন্ট্রি করা হলো। রাইট। এটা কি পণ্য জানেন? আপনাদের গার্মেন্টস এর আইটেম, এবং এটা আপনি জি। ভালোভাবেই চিনেন, ভিসকোস ইয়ার্ন, বেসফরজিয়ান, জি, ফেব্রিকেটর। ফেব্রিক্স। সুতরাং আপনি কি বুঝতে হবে না এই ডিউটি ট্যাক্স ভ্যাট কি করে ক্যালকুলেশন হয়? হুম, অবশ্যই। আপনি তো অনেক সময় ব্যাংক গ্যারান্টি দিয়ে পণ্য ছাড় করেন, এই যে হুম। ছাড় করেন না ব্যাংক গ্যারান্টি দিয়ে? হ্যাঁ হ্যাঁ, ব্যাংক গ্যারান্টি দিয়েছে অন্য সাউন্ড করা। রাইট। সুতরাং আমাদের এটা, এই কাগজটার নাম কি জানেন? বিল অফ এন্ট্রি। এই যে দেখেন, বিল অফ এন্ট্রি। আমরা যারা ইম্পোর্টার কাস্টমস থেকে পাবো, আর যারা এক্সপোর্টার তারা কি পাবো? বিল অফ এক্সপোর্ট। এই ডকুমেন্টটা দেখেন, একটা পেজে অনেকগুলো ইনফরমেশন, সেই ইনফরমেশন গুলা সিএনএফ এজেন্ট ফিল আপ করে, এবং এটা 10 মিনিটের কাজ, তারা এক্সপার্ট। কিন্তু আমরাও এক্সপার্ট হব কয়েকটা ক্লাস করার পর, এখানে কি ইনফরমেশন থাকে আমরা শিখবো। এটা পারিবারিক শব্দ আসতেছে, কাইন্ডলি মিউট থাকবেন। যতটুকু আলোচনা হলো, কোনো প্রশ্ন আছে নাকি নুরুন নবী সাহেব, না স্যার। মুস্তাফিজ রহমান সাহেব, শিবাজ সাহেব, কোনো প্রশ্ন আছে যতটুকু আলোচনা হলো? না স্যার, সমস্যা। আচ্ছা, আপাতত আমরা শিখবো কি জানেন? আমরা ইম্পোর্টার, আমরা চায়না থেকে একটা পণ্য আনতেছি, আমরা একটু আগে শিখলাম আমাদের লিগ্যাল ডকুমেন্টস কি লাগবে ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য। সেটার উত্তর আমি কি বলেছিলাম? নাম্বার ওয়ান, ট্রেড লাইসেন্স। তিন, বিন মানে ভেট, বিন মানে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। ট্রেড লাইসেন্স, তিন, বিন, আইআরসি মানে ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখবো, আইআরসি কে দেয়,
ইআরসি কে দেয়, আনুমানিক ফি কত, টাকা কত লাগে, তাই না? তাহলে আমরা শিখলাম ট্রেড লাইসেন্স, টিন, বিন, ইম্পোর্টারদের জন্য আইআরসি, এক্সপোর্টারের জন্য ইআরসি। আর একটা জিনিস ম্যান্ডেটরি করে রাখছে সরকার, জানেন কি? আমরা যেই সেক্টরে ব্যবসা করব, এই সেক্টরে অ্যাসোসিয়েশন আছে। রাজু সাহেব, আমি জানি না, নুরুন নবী সাহেব, যে আপনারা যে ভেটেরিনারি মেডিসিনের ব্যবসা করেন, তারা, তাদের কি অ্যাসোসিয়েশন আছে? জি স্যার আছে। হ্যাঁ, জি স্যার আছে। আছে। যেমন আজিজ সাহেব গার্মেন্টসের ব্যবসা করে, ওনাদের বিজিএমই আছে। আছে না আজিজ সাহেব? স্যার আমি ব্যাংকে আছি, ব্যাংকে। না, সেটাই, আপনার ব্যাংকে আছে, আপনি তো জানেন। মাহফুজ সাহেব তো বিজিএমই জানেন, মাহফুজ সাহেব, আপনার তো গার্মেন্টস আছে আপনার। বিজিএমই আছে, বিকেএমই আছে। বিজিএমইএ, বিকেএমইএ, তাই না? জি জি জি, অথবা আমাদের বিকেএমই বিকেএমই আছে আমাদের। অথবা আমরা একটা ঢাকা চেম্বারের মেম্বার হইলে আমরা অনেকগুলো অ্যাক্টিভিটিস ফলো করতে পারবো। যে আমরা প্যারালি আপনার ইয়েতেও মেম্বার, আপনার এই কমার্স যেটা আর কি, যে চেম্বার অফ কমার্স আর কি। চেম্বার অফ কমার্স, ঢাকা চেম্বার হইতে পারি, মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স হইতে পারি, নাকি? জি জি জি। এইগুলা ডকুমেন্টস খুবই সহজ জিনিস। আপনারা যারা এন্টারপ্রেনার হিসেবে ক্লাসে জয়েন করে চিন্তা করে এসছেন, বাংলাদেশের এমন কোনো উদাহরণ নাই যে লাইসেন্স পায় না, ব্যবসা করতে পারে না, এরকম কোনো উদাহরণ নাই। হ্যাঁ, রাইট। কারো হয়তো 7 দিন লাগে, কারো 10 দিন লাগে, এটা হলো পার্থক্য। কারো জি 2,000 টাকা কম লাগবে, কারো 2,000 টাকা বেশি লাগবে, এই হলো পার্থক্য। কিন্তু এরকম উদাহরণ নাই যে লাইসেন্স, ইম্পোর্টার এক্সপোর্টার লাইসেন্স পায় না, ব্যবসা করতে পারেনি। এটা আপনারাও জানেন। তাহলে আমরা আপাতত একটা জিনিস শিখলাম, যে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট করতে কি লাগবে এবং ইম্পোর্টার বা এক্সপোর্টার হইতে কি লাগবে। সেটার উত্তরে কি বললাম? ট্রেড লাইসেন্স, টিন, বিন, আইআরসি, ইআরসি, অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ, নাকি? হয়ে গেল আমাদের ব্যাংক অ্যাকাউন্ট। এবার ধরেন আমরা আপাতত কাল্পনিক ইম্পোর্টার, চায়না থেকে একটা পণ্য আনতেছি, এক্সাম্পল। এই যে আমাদের এক্সপোর্টার হলো চায়নায়। কি পণ্য? এই $10,000 ইলেকট্রনিক্স পণ্য বা $5,000 ইলেকট্রনিক্স পণ্য। কিন্তু এই চায়নার এই সাপ্লায়ারকে কি করে খুঁজে পেলাম? এই সোর্সিং গ্লাস আমাদের কিন্তু সামনে আছে। কি করে ভালো সাপ্লায়ার খুঁজে পাবো? এই সামনের ক্লাসে আছে কিন্তু আমাদের, একটা দুইটা ক্লাস পরেই আছে আমাদের। এইগুলারই ট্রেনিং মেটেরিয়াল পাঠাবো। আমাকে শুধু আপনাদের মেল, আজকের ক্লাসের পরে ইমেল নাম্বার গুলো দিবেন, এই যে এই নাম্বারে। নাম্বার পেয়েছেন? জি স্যার, নাম্বার জি পেয়েছি। জি। হ্যাঁ, শুধু আমি একটা ইমেল পেলাম, শিফাত রহমান সাহেবের ইমেল নাম পেয়ে গেছি আমি। শিফাত রহমান, আপনার ইমেল নাম্বার পেয়ে গেছি। আচ্ছা, আমাদের সাথে জয়েন করেছেন মনে হয় রাশেদুল ইসলাম। জি স্যার। রাশেদুল ইসলাম সাহেবের সাথে পরিচয় হয়েছিলাম। না, মনে স্যার, আমি তো এখন বিভিন্ন স্যার জয়েন করলাম। রাশেদুল ইসলাম সাহেব, আপনি ইম্পোর্টে আছেন না এক্সপোর্টে? এক্সপোর্টে যাওয়ার চেষ্টা করতেছি, ঠিক না? জি। এক্সপোর্টে যাওয়ার চেষ্টা করতেছি আর কি। স্টাডি স্টাডি করতেছেন, তাই না? তারই পাশাপাশি কার্যক্রম চলছে আর কি স্যার। আচ্ছা আচ্ছা। তা আমরা এখন নিজেদেরকে ইম্পোর্টার হিসেবে চিন্তা করে একটা কাল্পনিক পণ্য চায়নার এক্সপোর্টার থেকে একটা $5,000 বা $10,000 পণ্য আনতেছি, আমরা জি। ইম্পোর্টার। তা আমরা এই এক্সপোর্টার কি করে পাবো, এটা খুঁজে বের করবো সামনের ক্লাসে, কি করে ভালো সাপ্লায়ার পাওয়া যায়। তাহলে এই সাপ্লায়ার পাওয়ার পর তাকে বলবো, তুমি আমাকে একটা প্রোফর্মা ইনভয়েস বা পিআই পাঠাও। প্রোফর্মা ইনভয়েস একজন এক্সপোর্টার আমাদেরকে পাঠাবে, আমরা ইম্পোর্টার, আমাদের ইমেইলে পাঠাই দেবে, যে ইমেইলে পাঠাই দেবে। এখন আমাদের এটাও শেখা লাগবে, এই প্রোফর্মা ইনভয়েসে একটা আন্তর্জাতিক মানসম্পন্ন প্রোফর্মা ইনভয়েস হওয়া লাগবে। আদারওয়াইজ এখানে যদি কোনো ইনফরমেশন গ্যাপ থাকে, ব্যাংক এটা দিয়ে এলসি করতে পারবে না, বা ব্যাংক এটা দিয়ে পেমেন্ট করতে পারবে না। সুতরাং আমাদের প্রোফর্মা ইনভয়েসটা হইতে হবে আন্তর্জাতিক মানসম্পন্ন, খেয়াল রাখবেন।
এটা আমরা শিখবো। আন্তর্জাতিক মানসম্পন্ন হতে গেলে প্রোফার্মা ইনভয়েসে কি কি ইনফরমেশন থাকে। এই আলোচনার সুবিধার জন্য আমরা কি শিখতেছি, আমরা কি আপাতত ইম্পোর্টার না এক্সপোর্টার? আমরা আপাতত ইম্পোর্টার না এক্সপোর্টার? ইম্পোর্টার ইম্পোর্টার। আমরা ইম্পোর্টার, ভেরি গুড। আমরা চায়না থেকে পণ্য আনতেছি, আমরা ইম্পোর্টার। তাহলে আমাদের একটু আগে ট্রেড লাইসেন্স, টিন বিন, আইআরসি, এআরসি সব ব্যাংকে দেওয়া আছে এবং ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেছে কাল্পনিকভাবে। এখন এই পিআইটা যখন আসবে আমাদের ইমেইলে, আমরা একটা প্রিন্ট আউট নেব। প্রিন্ট আউট নিলে হার্ড হার্ড কপি হয়ে যাবে। এই হার্ড কপিতে একটা সিগনেচার দেবো, এমডি সাহেব বা আমি যে নিজের প্রোভাইডার হইলে, ব্যক্তি মালিকানা হইলে এখানে একটা সিগনেচার দিয়ে এটা ব্যাংকে, এই যে দেখে, এই যে দেখেন, নাম্বার 2 ব্যাংকে আমরা সাবমিট করবো। এই যে এরো চিহ্ন দেওয়া আছে বোঝার জন্য। না না। এই যে ব্যাংকে যে দেব, এই যে $10,000 পণ্য আনতেছি, ব্যাংক বলবে কি আমাকে জানেন? যে আপনি যে $10,000 পণ্য আনবেন কিছু মার্জিন মানি রাখেন, মানে অগ্রিম টাকা পয়সা রাখেন, নাকি এটাকে বলে মার্জিন মানি? অনেকে নাম শুনেছেন যারা এর সাথে যুক্ত আছেন। স্যার এটা তো নতুন অবস্থায়, তাই না? হ্যাঁ, নতুন অবস্থায় না, পুরানো অবস্থায় মার্জিন লাগবে হয়তো কম বেশি আর কি। আচ্ছা আচ্ছা। আর নতুন না অবস্থায় মার্জিন আমাদের একটু যারা, বেশি লাগবে। আমাদের যাদের লিমিট আছে তাদেরকে, তাদের ক্ষেত্রে লাগে না, আমাদের তো মর্গেজ দেওয়াই আছে অলরেডি। হ্যাঁ, আপনাদের তো এসেট মর্টগেজ সঞ্চয়পত্র এফডিআর দেওয়া আছে, দেওয়া আছে। জায়গা জমির কাগজপত্র দেওয়া আছে আপনি। দেওয়া আছে মানে পুরো ফ্যাক্টরি সহ দেওয়া আছে। পুরো ফ্যাক্টরির নামই দিয়ে দিয়েছেন ব্যাংকের নামে। আর জি মার্জিন জি। মার্জিন মার্জিন কেন দরকার হবে, তাই না? মার্জিন কেন দরকার আছে? জি তাহলে আমরা একজন এন্টারপ্রেনার থেকে শিখলাম ওনার পুরো ফ্যাক্টরির কাগজপত্রই ব্যাংকে দেওয়া, তাহলে ব্যাংক তার অগ্রিমের দরকার নাই, নাকি? না না। হ্যাঁ, তবে ওইটার এগেনিস্টে ব্যাংক একটা লোন ক্রিয়েট করছে আপনার নামে। জি 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 ইয়েস। আপনি 1 কোটি টাকার একটা ফ্ল্যাট দিছেন, সেটা হয়তো ব্যাংকের কাছে ভ্যালু 80 লাখ টাকা। জি 80 লাখ টাকা পর্যন্ত আপনি লোন ইউজ করতে পারবেন। জি। আগে তো আসলে সিস্টেমটা ছিল ভালো, আমরা জাস্ট আপনার সাপোজ 1 কোটি টাকা এফডিআর করলে আমাকে 10 crore দেওয়া হতো, $10 লাখ। কিন্তু এখন আসলে 1:1 করে ফেলছে। তাই আগে সুবিধাটা নাই। জি এগুলো তো এই ব্যাংকের এই অসুবিধা, সাময়িক অসুবিধা, আবার হয়তো ঠিক হয়ে যাবে। যখন ডলার এস্টাবলিশড হয়ে যাবে বা ব্যাংকগুলো স্টেবল হয়ে যাবে, জি তখন এই অসুবিধাগুলো ঠিক হয়ে যাবে। তাহলে আমরা ইম্পোর্টার, আমরা আমাদের ব্যাংকে ম্যানেজারের কাছে চিঠি দেবো যে এই পণ্যটা আনতে চাই, নাকি? ধরুন আমরা একটা ব্যাংক সিলেকশন করলাম, ঢাকা ব্যাংক এক্সাম্পল। তো ঢাকা ব্যাংকে কি দেবো জানেন? এই পিআই এর কপিটা আছে না, এটা সাইন করে দেবো। নাম্বার 2, আমাদের দেশের কান্ট্রি রুলস অনুযায়ী, দেশের আইন অনুযায়ী আমাদের এই পণ্যের ইন্স্যুরেন্স করা লাগবে। রাশিদুল ইসলাম সাহেব, হাবিব সাহেব, ইন্স্যুরেন্স ছাড়া এলসি, আমরা ব্যাংক, আমাদের ব্যাংক এলসি করবে না। অনেকে জানেন এটা মনে হয়, যারা এলসির সাথে যুক্ত আছেন। তাহলে আমরা নাম্বার 2 আরেকটা ব্যাংকে আরেকটা ডকুমেন্ট দেবো, এই ডকুমেন্টের নাম হলো ইন্স্যুরেন্স কাভার নোট। তাহলে একটা ডকুমেন্ট দিলাম কি, পিআই এর কপি সাইন করে দিলাম আমরা ইম্পোর্টার। আর আমাদের লেটার হেড প্যাডে ম্যানেজারকে অ্যাপ্লিকেশন দিলাম যে ম্যানেজার সাহেব, আমি $10,000 পণ্য চায়না থেকে আনার জন্য অনুমতি প্রার্থনা করিতেছি। আমার তোমার ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট নাম্বার এত, এবং আমি 10% মার্জিনে এলসি করার জন্য অনুরোধ করিতেছি। নাম্বার 3 আরেকটা ডকুমেন্ট দেবো কি, ইন্স্যুরেন্স, নাকি? এইগুলো দিলে মোটামুটি ব্যাংক আমাদেরকে নাম্বার 3 কাজটা শুরু করে দেবে। 3 কাজটা কি? ব্যাংক এই চায়নার ব্যাংকে দেখেন একটা এলসি পাঠিয়ে দিচ্ছে, এই যে এলসি। এই চায়নার এই ব্যাংকে কোন ব্যাংকে যাবে, এই সাপ্লায়ার এই পিআই এটা উল্লেখ করে দিয়েছিল সে। আমার এই চায়নার এই ব্যাংক, ধরেন চায়না মার্চেন্ট, এগ্রিমেন্টে উল্লেখ করে দিচ্ছে। এগ্রিমেন্ট উল্লেখ ছিল, রাইট আলামিন, ঠিকই বলছেন। এই কারণে পিআই তো পাঠাইছে সে, সে তার ব্যাংকের নামে দেখেন, আমাদের যেমন বাংলাদেশে ব্যাংক আছে, এই চায়নার এক্সপোর্টার তারও চায়নায় ব্যাংক আছে। এই ব্যাংকের নামটা কোথায় ছিল? পিআই তে ছিল। এগ্রিমেন্ট। এই পিআই আবার ব্যাংক আমাদের ব্যাংকে আসছে না। তা আমাদের ব্যাংক তো জানতে পারতেছে যে সাপ্লায়ারের ব্যাংকের নাম কোথায়। এবং এলসি যাবে কিসের মাধ্যমে? সুইফট কোড, নাম শুনেছেন অনেকে, সুইফট কোড। আরিশ সাহেব, মিস্টার রাফি সাহেব, সুইফট কোডের নাম শুনেছেন? জি স্যার। এই যে দেখেন, এই সুইফট কোড গুলো দেখতে এরকম, এই যে এগুলো হলো ব্যাংকের সুইফট কোড। প্রোডাক্ট পরিচিতির জন্য যেমন যেমন এইচএস কোড থাকে না, ব্যাংক পরিচিতির জন্য সুইফট কোড।
এটা হলো চায়না মার্চেন্ট ব্যাংক। এই যে দেখেন, এটার সাথে একটা মিল নাই। এটা ব্যাংক এশিয়ার সুইফট কোড, এটা চায়না মার্চেন্ট ব্যাংকের সুইফট কোড। তাহলে এলসি যাবে এক ব্যাংকের সাথে আরেক ব্যাংকে কিসে? সুইফটের মাধ্যমে। এই যে দেখেন, মুহূর্তের ভিতর চলে স্যার যায়। একটা কোশ্চেন ছিল। জি, আলামী সাহেব না, প্রশ্ন করেন। প্রশ্নটা হলো যে আপনার এই ব্যাংকের সুইফট কোড বললেন, ওইটা কি শাখা, ব্যাংকের যে শাখাগুলো আছে ওইটাও কি সেম? ব্যাংকের শাখা? মানে একটা ব্যাংকের তো অনেকগুলো শাখা থাকে ঢাকার মধ্যে। আহ হ্যাঁ। ওইগুলো কি সেম কিনা এটা আর কি না, জানার ছিল। ব্রাঞ্চ অনুযায়ী ব্যাংকের সুইফট কোড আলাদা। এই দেখেন, আবার এলসি ব্রাঞ্চ কপিটা অনুযায়ী, আনি। আচ্ছা আচ্ছা। এই দেখেন, এটা জি, ব্যাংক আচ্ছা। এশিয়া লিমিটেড, এটা হলো প্রথম 4টা ডিজিট। তো ব্যাংক এশিয়া তো বাংলাদেশের বাইরেও থাকতে পারে। বিডি, বিডি মানে কি? বাংলাদেশ। বিডি মানে বাংলাদেশ। আচ্ছা, এখন বাংলাদেশ হলে হবে না। এটা কি ঢাকা না চিটাগাং? ঢাকা। জি। ডিএস মানে কি? ঢাকা ঢাকা। ঢাকা। এখন ঢাকা হলে হবে না। এটা উত্তরা না গুলশান না বনানী নাকি প্রিন্সিপাল অফিস? 003 মানে প্রিন্সিপাল অফিস। তাহলে আমরা একটা জিনিস শিখলাম, সুইফট কোডের, ব্যাংকের সুইফট কোডের ব্রেকডাউন আছে। প্রথম 4 ডিজিট ব্যাংকের কোড, এরপরে কান্ট্রি কোড, এরপরে সিটি কোড, এরপরে ব্রাঞ্চ কোড। আলামিন সাহেব, ক্লিয়ার কিনা? জি জি স্যার, ক্লিয়ার ক্লিয়ার। ভেরি গুড। আচ্ছা, আমরা ইম্পোর্টার, আমরা চায়না থেকে পণ্য আনতেছিলাম $10,000। আমরা ব্যাংকে এলপিআই তে সাবমিট করলাম এবং ব্যাংক একটা এলসি পাঠালো। এই এলসিটা দেখেন, এই চায়নার এই ব্যাংক থেকে এলসিটা পালো এক্সপোর্টার বা সাপ্লায়ার। এই চিঠিটাই তার পেমেন্টের দলিল। এটাই ব্যাংকের পেমেন্টের গ্যারান্টি চিঠি, তাই না? এটার। স্যার ওনাকে একটু মিউট হইতে বলেন, ওনার জন্য তো শোনা যায় না। হ্যাঁ, যারা পারিবারিক শব্দে আছেন একটু মিউট থাকেন। আমরা আমরা এখন কি শিখতেছি জানেন? হোয়াট আর দ্য স্টেপস ইনভলভ ডিউরিং ইম্পোর্ট। ইম্পোর্টের সময় কি কি স্টেপ অতিক্রম, ইম্পোর্টের সময় কি কি স্টেপ অতিক্রম করার পর ইম্পোর্ট করার প্রয়োজন হয়। তাই না? বাংলা লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন। ইম্পোর্টারদের কি কি ধাপ অতিক্রম করার পর ইম্পোর্টার হিসেবে পণ্যটা আমাদের পোর্টে বা গোডাউনে আসবে। অথবা ইংলিশে যারা লিখবেন, হোয়াট আর দ্য স্টেপস আর ইনভলভ ডিউরিং ইম্পোর্ট। হ্যালো, কেটে আছেন? আচ্ছা, এখন এলসিটা কার কাছে আছে? নুরুন নবী সাহেব, এলসিটা কার কাছে আছে? চায়না ব্যাংকে। না, চায়নার ব্যাংক থেকে এক্সপোর্টারের কাছে চলে গেছে। এই যে, এই যে 4 নম্বর 4, এক্সপোর্টার হাতে আছে। ব্যাংকে তো একটা কপি থাকবেই। এই ব্যাংক কাকে জানাইলো তোমার যে একটা এলসি আসছে? কাকে 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 জানাবে? এক্সপোর্টারকে জানাবে না? জানাবে কি না? শিবাস সাহেব, হিমেল সাহেব? জি স্যার, জানাবে। তাহলে এই চিঠি হন এক্সপোর্টারের হাতে। আমি চিঠি বলবো, লেটার অফ ক্রেডিট বাদ দেন, চিঠি। এখন এই চিঠি তার পেমেন্টের দলিল। এই চিঠির শর্ত এক্সপোর্টারকে মানা লাগবে। এই চিঠি অনুযায়ী তাকে চলতে হবে। এর বাইরে সে চললে তার পেমেন্ট হবে না। সহজ কথা। আমার প্রশ্ন হলো, চিঠিতে কি খুব কঠিন শর্ত দেয় ব্যাংক? না, স- সহজ শর্ত। কি সহজ শর্ত? ভাই, তুমি সঠিক সময় শিপমেন্ট করবা, যে সময়টা এলসিতে বলা আছে, নাকি? তার ইচ্ছা মতো শিপমেন্ট করলে চলবে এক্সপোর্টারের 1 মাস 2 মাস 3 মাস পর? নুরুন নবী সাহেব কথা বলেন, মাহফুজ সাহেব। জি স্যার, শুনতেছি। সাপ্লায়ারের ইচ্ছা মতো শিপমেন্ট করলে চলবে? না না, এটা তো আপনার বাউন্ডারি দেওয়াই আছে। হ্যাঁ, বাউন্ডারি দেওয়া আছে, রাইট। বাউন্ডারি বলতে এই এলসিতে বলা আছে লাস্ট ডেট অফ শিপমেন্ট, নাকি? জি জি। দেখি এলসিতে কোথায় বলা আছে, এখনই দেখি। এই যে দেখেন, এলসি এক্সপায়ার হয়ে যাবে কিন্তু তার আগে তুমি যদি শিপমেন্ট না করো এলসি এক্সপায়ার হয়ে যাবে, নাকি? হবে কি না এলসি? এই জি যে, স্যার।
এই এক্সপায়ার হয়ে দেখেন, থাকে। লেটেস্ট ডেট অফ শিপমেন্ট মানে তার জন্য লাস্ট ডেট অফ শিপমেন্ট। এর বাইরে শিপমেন্ট করলে সে পেমেন্ট পাবে না। এই যে ব্যাংক বলে দিয়েছে চিঠিতে, একদম এক কথা, সুন্দর ছোট্ট একটা শব্দ। লেটেস্ট, ব্যাংকের ভাষা হলো লেটেস্ট, মানে লাস্ট ডেট অফ শিপমেন্ট। তাহলে একটা শর্ত দেখলাম চিঠিতে, ব্যাংক এলসিতে সাপ্লায়ারকে কি শর্ত দেয়? তাহলে সঠিক সময়ে শিপমেন্ট করা লাগবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, সে কিন্তু পেমেন্ট পায় না এখনো, পণ্য জাহাজ তুলে দিছে কিন্তু। তাকে পেমেন্ট পেতে গেলে প্রমাণ দেখানো লাগবে। প্রমাণ মানে ডকুমেন্ট দিয়ে প্রমাণ দিতে হবে। এই যে সে দেখেন, তার ব্যাংকে ডকুমেন্ট দিচ্ছে, চায়না মার্চেন্ট ব্যাংক। এলো 2 নম্বর শর্ত। নাম্বার থ্রি, এবং ডকুমেন্ট একটা যদি কম দেয়, ব্যাংকে এলসিতে যা যা চেয়েছে সবই দেওয়া লাগে, সমস্ত ডকুমেন্ট। নাম্বার ফোর, এই ডকুমেন্ট কোনটা যদি ভুল হয়, তাও আমার ব্যাংক পেমেন্ট দেবে না, অর্থাৎ কারেক্ট ডকুমেন্ট দেওয়া লাগবে। নাম্বার ফাইভ, যদি এটা ইন্সপেকশন করার কথা থাকে তার সাথে আমার এগ্রিমেন্টে, এই এগ্রিমেন্টে যদি ইন্সপেকশন করার কথা থাকে, তাহলে ইন্সপেকশন করে পণ্য জাহাজ তুলতে হবে। কারণ সে যদি আমার পণ্যটা খারাপ দিয়ে দেয়, কোয়ালিটি খারাপ দিয়ে দেয়, আমি যে পণ্য চেয়েছিলাম সেটা যদি না দেয়, নাকি আজিজ সাহেব, রাজু সাহেব, হইতে পারে না এরকম? জি স্যার, এরকম হইতে পারে তো, অনেক তাহলে সময় তো। এটাকে বলে পিএসআই। পিএসআই মানে কি? প্রি শিপমেন্ট। শিপমেন্টের আগে ইন্সপেকশনকে বলা হয় পিএসআই। খেয়াল রাখবেন, প্রি প্রি শিপমেন্ট মানে শিপমেন্টের আগে, মানে কি জাহাজ ওঠার আগে। ক্লিয়ার? 1 2 3 4 5, কোনো প্রশ্ন আছে নাকি? শুভনাথ, আতিক ইসলাম, 1 2 3 4 5 পর্যন্ত কোনো কারো প্রশ্ন আছে? স্যার আরেকবার বললে ভালো হয়, 1 2 3 4 5। জি কোনটা স্যার। কোনটা কোনটা আরেকবার বলবো? পুরাটাই আর কি স্যার, একটু ক্লিয়ার বুঝতে পারি। পুরাটা আপনি ইম্পোর্টার, আপনি সাপ্লায়ার থেকে পিআই আনবেন, আপনি ব্যাংকে জমা দিবেন এই পিআইটা। ব্যাংক সাপ্লায়ার ব্যাংকে এলসি পাঠাচ্ছে, এলসিটা সাপ্লায়ার ব্যাংক থেকে সাপ্লায়ার পাবে, সাপ্লায়ার পণ্য জাহাজ পণ্য তুলবে, তোলার পর তাকে পেমেন্ট পাওয়ার জন্য সে ব্যাংকে ডকুমেন্ট দেবে। এই পর্যন্ত ছিলাম। ক্লিয়ার? জি স্যার। নুরুন নবী সাহেবের ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। ভেরি গুড। কি ডকুমেন্ট দেবে বলেন? উত্তর স্যার এই চিঠিতে বলা আছে। সাধারণত সমস্ত পৃথিবীর ব্যাংক কি ডকুমেন্ট চায় জানেন? কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, বিল অফ লেডিং, সার্টিফিকেট অফ অরিজিন। আমরা অনেকেই কাগজগুলো দেখেছি, যারা দেখি নাই ক্লাসে দেখতে হবে না? প্র্যাকটিক্যাল দেখতে কেমন? হ্যাঁ, আর ইমেলে পাঠাইতে হবে না আপনাদের? জি স্যার। যে আলোচনাগুলো হচ্ছে কোনো তো ডকুমেন্টই পান নাই এখন, নাকি? তাহলে একজন এক্সপোর্টারকে পেমেন্ট পেতে গেলে কি কি ডকুমেন্ট দেওয়া লাগে, এটা এলসিতে কি বলা আছে না নাই? ভালো আছে স্যার। এই যে দেখেন, এই যে ডকুমেন্টস রিকোয়ার্ড, এই যে ডকুমেন্টস রিকোয়ার্ড, এই ফিল্ডে, এফ মানে ফিল্ড, এই ফিল্ডে এই এক্সপোর্টারের কাছে আমাদের, দেখেন আমাদের ব্যাংক কি কি ডকুমেন্ট চায়, সব তালিকা দেওয়া আছে। এই যে কমার্শিয়াল ইনভয়েস, বিল অফ লেডিং, সার্টিফিকেট অফ অরিজিন, নিচে আরো ডকুমেন্ট আছে, এগুলো আমরা এলসি ক্লাসে শিখবো। ডকুমেন্ট কে দেবে? কে বলতে পারবেন ডকুমেন্ট কে দেবে? সাপ্লায়ার সাপ্লায়ার কোথায় দেবে? ব্যাংকে, কার ব্যাংকে? ওনার ব্যাংকে নিজের দেবে। নিজ কান্ট্রির ব্যাংকে। সাপ্লায়ারের ব্যাংকে নাকি? জি স্যার। জি স্যার, সাপ্লায়ার ব্যাংকে দেবে কে কেন দেবে ডকুমেন্ট দেওয়ার উদ্দেশ্য কি তার? পেমেন্ট ডকুমেন্ট পাওয়ার ছাড়া জন্য। তো সে পেমেন্ট পাবে না। পেমেন্ট পাওয়ার জন্য। আর এই ডকুমেন্ট ছাড়া কি আমরা কাস্টমস থেকে পণ্য সার করে দিতে পারবো? না না স্যার, স্যার। যতক্ষণ পর্যন্ত ক্লিয়ারেন্স না হবে ততক্ষণ নাই। পর্যন্ত। তাহলে ডকুমেন্ট, তারও পেমেন্ট দরকার, আমাদেরও কাস্টমস থেকে পণ্য সার করে দিতে ডকুমেন্ট দরকার, আমরা বলতে আমরা ইম্পোর্টার। সুতরাং আন্তর্জাতিক বাণিজ্যে বা এক্সপোর্ট ইম্পোর্টের ডকুমেন্টসই মেইন ইস্যু। ডকুমেন্টসই পণ্যের মালিকানা, ডকুমেন্টসই পেমেন্টের মালিকানা, নাকি?
জি। নাম্বার 7, এই ডকুমেন্টগুলো দেখেন, তার ব্যাংকে চেক করবে সব। যদি ঠিক থাকে, ডিএচএল এ, ফেডেক্সে বা ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসে এই যে আমাদের ব্যাংকে পাঠাই দেবে। 3 দিন লাগবে না চায়না থেকে আসতে ডকুমেন্ট, 3 দিন, বা অনেক সময় যদি ডাইরেক্ট ফ্লাইট থাকে 2 দিনে চলে আসবে। এই নাম্বার 7 কিন্তু হার্ড কপি, মানে অরিজিনাল ডকুমেন্ট, আর নাম্বার 3 কিন্তু সফট কপি। এলসি যাবে সফট কপি, নাকি ব্যাংক টু ব্যাংক, আর এটা হলো হার্ড কপি, অরিজিনাল ডকুমেন্ট সব। কি ডকুমেন্ট? একটু আগে নাম বললাম, কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, বিল অফ লেডিং, সার্টিফিকেট অফ অরিজিন। এই 4টা ডকুমেন্ট চাবেই ব্যাংক। এই ডকুমেন্ট কি কি জানেন? সাপ্লায়ার যে পণ্য শিপমেন্ট করেছে তার প্রমাণ, নাকি সে যে পণ্য জাহাজে তুলেছে প্রমাণ দেওয়া লাগবে না? লাইনে আছেন নাকি কেউ? জি স্যার, জি স্যার। জি স্যার, জি স্যার। হ্যাঁ, আপনারা যখন ইমেল নাম্বার গুলো দিবেন, নামগুলো সাথে দিয়েন। যেমন এখন একটা ইমেল পেলাম 662@gmail.com, আপনার নামটা আসে নাই। আরেকজন দিয়েছেন লাস্ট ডিজিট আপনার টেলিফোন নম্বর 752, আপনারও নাম আসে নাই। হাবিবুর রহমান 08066। আপনারা যারা ইমেল নাম্বার পাঠিয়েছেন নামটা পাঠাবেন, আহ, তাহলে আমার রেকর্ড রাখতে সুবিধা হবে। আর এই কোর্স মেটেরিয়াল আপনারা পেয়ে যাবেন। আরো অনেক স্লাইড আছে। এই দেখেন, ইনপুট রাম পাবেন, পেমেন্ট মেথড পাবেন, এলসি কপি পাবেন, এই যে ডিউটি ট্যাক্স ভ্যাট কি করে ক্যালকুলেশন হয় সেটা পাবেন, সিএনএফ এর এজেন্টের কমিশন কি করে ক্যালকুলেশন হয় সেটা পাবেন, ফ্লো ডায়াগ্রাম পাবেন, সেলস কন্ট্যাক্ট পাবেন, অর্থাৎ পুরা কোর্সের সোর্সিং, সেলার বায়ার কি করে সোর্সিং করব সেটা পাবেন। আরো এছাড়া অনেকগুলো ইমেল যাবে আপনাদের, অনেকগুলো স্লাইড যাবে। নুরুন নবী সাহেব, শুভনাথ, আপনাদের ইমেল গুলো পাঠিয়েছেন নাকি? জি স্যার, আমি পাঠাই। আমার নাম্বার পেয়েছেন সবাই? পরে যারা জয়েন করেছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, যদি পাঠিয়ে রাখতে পারেন আমি হয়তো 2-1 দিনের ভিতরেই কিছু কোর্স মেটেরিয়াল আপনাদেরকে পাঠিয়ে রাখতে পারবো। জি স্যার, আমি নাম্বার দিয়ে দিচ্ছি। সাথে নামটা দিবেন। মাহবুবুল হক সাহেব নাম দিয়েছেন, হাবিবুর রহমান সাহেব, আলামিন সাহেব আপনারাও নাম দিয়েছেন, আজিজুর রহমান সাহেব নাম দিয়েছেন। আহ তারপরে লতিফুল ইসলাম রাজু সাহেব নাম দিয়েছেন। হ্যাঁ, আমাদের একজন ফ্রেট ফরওয়ার্ডিং আছেন এখানে একজন, তাই না? জি স্যার, লতিফুল ইসলাম রাজীব। হ্যাঁ, আপনাদের কি বনানীতে অফিস? জি স্যার, আমাদের বনানীতে অফিস। আচ্ছা আচ্ছা, আপনার সাথে মনে হয় একবার করসপন্ডেন্স হয়েছিল আগে কোনো ইস্যু নিয়ে। আপনার নাম্বারটা সেভ করা আছে দেখতেছি। জি স্যার, আপনাকে ফোন দিয়েছিলাম একবার। ও আচ্ছা আচ্ছা। ওটা দেখেই মনে করেন ভর্তি হওয়া আপনার ইয়েতে। আচ্ছা আচ্ছা। আহ, তো অল্প কিছু শিখতে পারতেছেন নাকি আপনি যে আমার রেফারেন্সে ভর্তি হলেন? অল্প কিছু শিখতে পারতেছেন? এই যে জি যতটুকু স্যার। আলোচনা হলো বুঝতে অসুবিধা হয় নাই তো আপনার? না না না। কারণ এগুলো তো আপনাদের প্রতিদিনের কাজ, জি স্যার। তাই না? জি, আমাদের আসলে সবকিছু দেখা লাগে, ডকুমেন্ট, তারপরে কতদিন আসবে, প্রাইজিং, সেক্টর গুলা, এফওসি তে কতটুকু, এলসিএল এ কতটুকু, সিপিএম। হ্যাঁ হ্যাঁ। ইয়ে, শুভনাথ আপনারও নাম পাঠিয়েছেন। জি স্যার। হ্যাঁ। তো আমাদের আসলে সমস্যাটা হয়ে যে জানেন কোথায়? 2টা জায়গায়, একটা হলো কাস্টমসে এইচএস কোড নিয়ে সমস্যা হয়, আর ব্যাংকে আপনাদের এক্সপোর্টার আছে হয়তো পেমেন্ট নিয়ে সমস্যা হয়। তো এই 2টা সমস্যার সমাধানের আমার গবেষণা আমি দেখলাম, এলসিটা আমরা ঠিক মতো বুঝি না, টার্মস এন্ড কন্ডিশন, আর কস্টিংটা ঠিক মতো বুঝি না, নাম্বার 2। নাম্বার 3, এইচএস কোড প্রোডাক্টের সিলেকশন করতে পারি না, এই জন্য ডিউটি ট্যাক্স ভ্যাট নিয়ে কাস্টমসের সমস্যা হয়। নাকি এই ব্যাপারে মাহবুব সাহেব কি বলবেন? মাহবুব সাহেব এখানে একজন এন্টারপ্রেনার আছে, একটা গার্মেন্টস এর মালিক, ওনার অনেক অভিজ্ঞতা আছে ওনার পক্ষে।
উনি কি বলবেন? মাহফুজ সাহেব আছেন নাকি লাইনে? আমার মনে হয় ফোন আসে একটু পর পর, ব্যস্ত থাকা লাগে। মাহফুজুল হক। জি আর স্যার, ওনার মনে আপনি, হয় ফোন আসছে। হ্যাঁ হ্যাঁ, উনি বিজি মানুষ। হ্যাঁ, ওই যে ফ্যাক্টরি চালাতে গেলে বুঝতেই পারতেছেন, জি স্যার, এখন ঈদের ওনার আগে ফোন তো আসছে। সবারই কাজ ফ্যাক্টরি, সব ফ্যাক্টরি এখন শিপমেন্ট করা লাগবে না ঈদের আগে সব। জি স্যার, আর যদি শিখবে থাকে তাহলে তারও মাথা নষ্ট। হ্যাঁ, শিপমেন্ট থাকেই, জি স্যার, শিপমেন্ট থাকে, লাস্ট প্রোডাকশন পর্যায়ে। থাকে, তাই না? আচ্ছা, আমরা শিখতেছিলাম একজন ইম্পোর্টার হিসাবে কি কি ধাপ অতিক্রম করে একটা চায়না থেকে আমাদের গাজীপুরে বা বাংলাদেশে পণ্যটা আনবো। আমাদের ওয়ান, টু, থ্রি, এই থ্রি এটাই সারা, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এতটুকু ক্লিয়ার, এতটুকু তো ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার। এই ডকুমেন্ট এখন আমাদের ব্যাংকে চলে আসছে বাংলাদেশ। তো ব্যাংক আমাকে যখন ফোন করবে, ভাই আপনার তো ডকুমেন্ট চলে আসছে ব্যাংকে, আপনি $10,000 তো 10%, $1,000 সমপরিমাণ টাকা দিয়েছিলেন, আর বাকি টাকা পয়সা দিয়ে ব্যাংক থেকে ডকুমেন্ট নিয়ে যান। আর যেই না আমি ডকুমেন্ট নেব, তখনই আমি পণ্যের মালিকানা হয়ে যাব। তার আগ পর্যন্ত মালিক থাকে ব্যাংক, পণ্যের মালিকানা। বুঝছেন? এই জন্য প্রথমে ব্যাংকের নামে ডকুমেন্ট আসে, আপনাকে দেয় না ডকুমেন্ট সাপ্লায়ার। এই দেখেন, এক্সপোর্টার ব্যাংক ডকুমেন্ট তো আমাকে দিলে পারতো, বা এক্সপোর্টার তো আমাকে দিলে পারতো, আমাকে না দিয়ে দিবে ব্যাংকে। কারণ ব্যাংকের সাথে লেনদেন ক্লিয়ার করে, এই লেনদেনটা কার? এক্সপোর্টারের পেমেন্ট। এক্সপোর্টার পেমেন্ট না দিলে তো আমাকে ডকুমেন্ট দেবে না, আর ডকুমেন্ট না দিলে আমরা তো কাস্টমস থেকে পণ্য ছাড় করতে পারবো না। তাহলে আমরা ব্যাংক থেকে ডকুমেন্ট নিয়ে, আমাদের একটা মনোনীত এজেন্ট আছে, সেই এজেন্টের নাম হলো সিএনএফ এজেন্ট। সিএনএফ এজেন্টকে সেই ডকুমেন্ট দেবো নাকি? একটু আগে শিখছিলাম সিএনএফ এজেন্ট কাস্টমসের কাজ করে। তাহলে আমার পণ্যটা সে আমাকে চিটাগাং কাস্টমস থেকে বের করে আমার গোডাউনে পাঠানোর ব্যবস্থা করবে। আর দেখেন, আমি ব্যাংকে পেমেন্টের লেনদেন ক্লিয়ার করতেছি এক সময়, আর আমার ব্যাংক এই যে চায়নার ব্যাংকে পেমেন্ট দিয়ে দিচ্ছে, দেখেন নিচে, সবার নিচে নাম্বার 9। আর চায়নার ব্যাংক থেকে চায়নার সাপ্লায়ার বা এক্সপোর্টার পেমেন্ট পেয়ে যাবে একসময়। তাহলে আমরা একসময় প্রোডাক্ট পেয়ে যাব, আর এক্সপোর্টার একসময় পেমেন্ট পেয়ে যাবে। এইভাবে একটা সিঙ্গেল বিজনেস ক্লোজ হবে। আবার নতুন করে আবার আরেকটা এলসি করবো, যতবার এলসি করবো একই নিয়ম ততবার। হুম। ইস্যুটা ক্লিয়ার কিনা, শিবাস সাহেব, আতিক সাহেব? জি স্যার। হুম। যতটুকু আলোচনা হলে কোনো প্রশ্ন আছে? না স্যার, ক্লিয়ার। গোলাম রাব্বানি সাহেব কি জয়েন করতে পারছেন নাকি? গোলাম রাব্বানি স্যার সাহেব, আমরা কি নেক্সট ক্লাসগুলোতে প্র্যাকটিক্যাল পাবো এরকম কিছু কি? হ্যাঁ হ্যাঁ, রাব্বানি সাহেব কি জয়েন করতে পারছেন? মিউট অবস্থায় আছেন, আপনাকে শোনা যাচ্ছে না, গোলাম রাব্বানি। আচ্ছা, অনেকে বাইরে থাকতে পারে। আর আসলে এই কয়েকটা দিন সবাই ব্যস্ত থাকবেন আপনারা। তো ক্লাস কি 8:30 ঠিক আছে, নাকি 9টা হলে আপনাদের সুবিধা কোনটা? 8:30টাই ঠিক আছে। স্যার 8:30টাই ঠিক আছে। 8:30 ঠিক আছে না? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, ক্লাস কি আপনি এন্ড করতে চাচ্ছেন? আল্লাহ তো অলরেডি এসছে। না, সবাই যাচ্ছে 8:30, ঠিকই আছে। আচ্ছা, 8:30 থেকেই রাখবেন, কোনো সমস্যা নেই, আর আমরা গ্রুপে জানিয়ে দিব সবকিছু। হ্যাঁ, জি ওকে ভাইয়া, ওকে, কন্টিনিউ। জি। তো আমরা যেটা শিখতেছিলাম, আমরা ইম্পোর্টার হিসাবে একটা পণ্য এই যে চায়না থেকে আনলাম, এখানে আমাদের যে জিনিসটা বিস্তারিত শেখা লাগবে, কি, এই সেলস কন্ট্রাক্ট কিভাবে করা লাগে, ইন্স্যুরেন্স থেকে যে ইন্স্যুরেন্স করব, ইন্স্যুরেন্সের টাকা পয়সার হিসাব কি করে করব, ব্যাংকে এলসি করার সময় কি কি ডকুমেন্ট দেব, এলসিটা দেখতে কেমন, বিস্তারিত এলসিটা শিখতে হবে। সাপ্লায়ার যে শিপিং ডকুমেন্ট দেবে এগুলো প্র্যাকটিক্যালি দেখবো। আর সাপ্লায়ার যে খুঁজে পাবো, সোর্সিং কি করে তাকে খুঁজে পাবো, এটা শিখতে হবে। এবং কাস্টমসের যে পণ্য ডিউটি টাকা পয়সা দেবো, সিডি, আরডি, এসডি, ভ্যাট, এই যে এই টাকা পয়সা,
এই যে টাকাটা সরকার কিভাবে ক্যালকুলেশন করে এটা শিখতে হবে। এগুলো যদি শিখতে পারি, আমরা যারা এন্টারপ্রেনার আছি অথবা কমার্শিয়াল সাপ্লাই চেইন রিলেটেড জবে যাব, ইন্টারভিউ বোর্ডে যাব ফিউচারে, অথবা কেরিয়ার বিল্ড আপ করতে আসছি, সবারই একই কাজ, যেগুলো জানতেই হবে, বিকল্প নাই। কিন্তু বাস্তবতা হলো আমাদের এমবিএ করার পরও বা হায়ার এডুকেশন, আরো যদি কোনো হায়ার এডুকেশন থাকে সেগুলো নেওয়ার পরও আমরা এই ধরনের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন কোনো ট্রেনিং পাই না। এর জন্য আমাদের চাকরি ইন্টারভিউতে আমরা কিছু বলতে পারি না। অনেকে এন্টারপ্রেনার হতে গেলে কোত্থেকে শুরু করব কোথায় শেষ করব বুঝতে পারি না। এলসিটা অনেকে জানতে পারি না, আন্তর্জাতিক পেমেন্ট মেথড জানতে পারি না। হ্যাঁ, কমার্শিয়াল লাইনে যারা পড়াশোনা করেছেন কিছুটা আছে, কিন্তু সেটা দিয়ে আমার 10% পারপাস সার্ভ হয় না। আপনাদের এই ব্যাচে আছেন অনেকে এমবিএ করেছেন, কিন্তু আমি গত 1 ঘন্টায় যতটুকু আলোচনা করলাম ওই রকম হয়তো বিস্তারিত আলোচনা নাই, নাকি? স্যার প্র্যাকটিক্যাল নলেজ হলো সবচেয়ে মেইন। আর তাই না? বইপত্র এত কিছু থাকে না স্যার। হ্যাঁ। আবার থিওরিটিক্যালও আমরা যে যতটুকু আলোচনা করতেছি ওই থিওরিটিক্যালও আবার দেখি আমাদের স্কুল কলেজ স্কুল তো বাদ বাদ, ইউনিভার্সিটি তো এই লেভেলে পড়াশোনা নাই। আচ্ছা স্যার। তো এই জন্য আবার দেখেন এগুলো আমাদের আবার ট্রেনিং করা লাগে, নাকি? জি জি স্যার। স্যার। হ্যাঁ। কিন্তু যাই হোক এগুলো আমরা সহজভাবে শিখবো, সব এগুলা ওরিড হবেন না। আর প্রত্যেক ক্লাসে মিনিমাম দুইটা দুইটা তিনটা প্রশ্ন আনবেন, তাই না? তাহলে বিশেষ করে যারা এই লাইনে আছেন তারাই তো প্রশ্ন ক্রিয়েট করা সম্ভব। এখানে ফ্রেট ফরওয়ার্ডিং এর আছে, এখানে প্রতিষ্ঠানের মালিক আছে, এখানে সাপ্লাই চেইনেরও লোক আছে, এখানে কমার্শিয়ালের লোক আছে, তাহলে আমাদের তো এই বেশটা সুবিধা হবে আমাদের আলোচনাগুলো বোঝার জন্য। এবার আসেন আমরা একটা জিনিস শিখবো, এক্সপোর্টার শিপমেন্ট করার পর কি কি ডকুমেন্ট ব্যাংকে দেয়, এটা একটা শিখবো। আর একটা জিনিস শিখবো, এই যে চুক্তিপত্র করলাম বা এগ্রিমেন্ট করলাম, এই দেখেন সেলার এবং বায়ার যে এগ্রিমেন্ট করব, এখানে কি কি টপিকস থাকবে বা কি কি ইনফরমেশন থাকে এই কাগজে। এই কাগজটা মেইন, কারণ এই কাগজ আসে ব্যাংকের কাছে, ব্যাংক এটা দেখে দেখে এলসি টাইপ করে, আবার এলসি দেখে দেখে সাপ্লায়ার শিপিং ডকুমেন্ট তৈরি করে। সুতরাং এই প্রোফর্মা ইনভয়েস যদি ভালোভাবে শিখতে পারি এলসিও আমাদের শেখা হয়ে যাবে, এলসি যদি আবার শিখতে পারি শিপিং ডকুমেন্ট শেখা হয়ে যাবে। আর শিপিং ডকুমেন্ট শিখতে পারলেই আমাদের কাস্টমসে কোনো ঝামেলা নাই, নাকি? জি স্যার, সবকিছু ইয়ার সব, উপর আলসের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এন্ড অফ দ্য ডে আমার সাথে কাস্টমসের কাজ। আমি যত ভালো এখানে কমার্শিয়াল হইলাম কিন্তু আমার কাস্টমস আমাকে পণ্য আটকাই দিছে কেন? ডকুমেন্ট ভুল, কেন? এইচএস কোড ভুল। তাহলে আমার শেখাটা কি লাভ হইলো তাহলে? আমি ভালো পিআই বুঝলাম, আমি ভালো এলসি বুঝলাম, আমি ভালো শিপিং ডকুমেন্ট বুঝলাম, কস্টিং বুঝলাম, কিন্তু একটা জিনিস ভুল করলাম কি জানেন? এইচএস কোড, এই তো আটকে গেলাম। তাহলে এই যে সমস্যাগুলো ছোটখাটো আমরা কাস্টমসে ফেস করি, কারা করি? যারা জানি না তারা করি, যারা ট্রেনিং করি না তারা তারা সমস্যাগুলো ফেস করি। কিন্তু আপনারা আপনাদের মতো যারা ট্রেনিং করে তারা এই সমস্যাগুলো জানে কি হয়, এই জন্য আগের থেকেই তারা সমস্যায় পড়ে না এবং সেভাবে তারা কার্যকরী পদক্ষেপ নেয়। কারণ জানে কাস্টমস আমাকে এইভাবে গেলে এই পথে বলবে, এটা বললে এই পথে বলবে, সুতরাং আমাকে এইভাবে করা উচিত যাতে আমার কাস্টমসে অসুবিধা না হয়। একমাত্র যারা ট্রেনিং করে তারাই জানে। আর ট্রেনিং ছাড়া যারা এন্টারপ্রেনার হবেন, ট্রেনিং ছাড়া যারা কমার্শিয়াল সাপ্লাই চেইন কেরিয়ার বিল্ড আপ তো হয়ই না, নাকি? ইভেন অনেকের এরকমও শুনেছি অফিস কলিগকেও অনেকে অনেক কিছু বলতে চায় না। ধরুন নবী সাহেব, শিফাত সাহেব, অফিস কলিগও অনেকে শেয়ার করতে চায় না। এটা কি ঠিক কিনা? জি স্যার। না জি জি স্যার। স্যার, জি স্যার শেয়ার ঠিক। করতে চায় না। এটার কারণ কি? কারণ যদি বুঝে যায় তাহলে তো ওনার প্লেস নিয়ে নেবে, এরকম একটা ধারণা থাকে। আহ, তো যাই হোক এগুলা আমরা যদি ক্লাসের মাধ্যমে শিখতে পারি অসুবিধা তো নাই, তাই না? আমরা ব্যাংকের কাজ শিখবো, ইন্স্যুরেন্সের কাজ শিখবো, সিএনএফ এর কাজ শিখবো, ফ্রেড ফরওয়ার্ডিং এর কাজ শিখবো, কাস্টমস এর কস্টিং শিখবো, গভর্নমেন্টের লিগ্যাল ডকুমেন্ট কি কি লাগে এগুলো জানবো, কোন প্রোডাক্ট বিএসটিআই কন্ট্রোল করে কোনটা কন্ট্রোল করে না সেগুলো জানবো, তাই না?
সুতরাং দিছে। এই তারপর আবার কোন প্যাকেজ, কোন প্রোডাক্টে স্যার সার্টিফিকেট লাগে আলাদা আলাদা? হ্যাঁ, যেমন আমাদের অনেক প্রোডাক্টে রেডিয়েশন সার্টিফিকেট লাগে, অনেক প্রোডাক্টে হালাল সার্টিফিকেট লাগে, অনেক প্রোডাক্টে ফাইটোস্যানিটারি সার্টিফিকেট লাগে, অনেক প্রোডাক্টে ফিউমিগেশন সার্টিফিকেট লাগে, অনেক প্রোডাক্টে সার্টিফিকেট অফ অ্যানালাইসিস লাগে। ওই প্রোডাক্টগুলো কোনগুলো গুলা, কোন প্রোডাক্টে কি লাগে নাকি? আর কমন ডকুমেন্ট এগুলো লাগবেই, কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, বিল অফ লেডিং, সার্টিফিকেট করেছেন, এগুলা যাই প্রোডাক্ট হোক না কেন, সমস্ত প্রোডাক্টে 4টা ডকুমেন্ট লাগবেই। আরো ডকুমেন্ট লাগতে পারে, ডিপেন্ড করে এটা কি প্রোডাক্ট তার উপর। কিছুক্ষণ আগে আমি কিছু অনেকগুলো ডকুমেন্টের নাম বললাম, সার্টিফিকেট অফ অ্যানালাইসিস সব প্রোডাক্টে লাগবে না, ক্যাটালগ কোন প্রোডাক্টে লাগবে কোনটা লাগবে না, টিডিএস টেকনিক্যাল ডাটা শিট কোনটাতে লাগবে কোনটাতে লাগবে না, এমএসডিএস মেটেরিয়াল সেফটি ডাটা শিট, ফিউমিগেশন সার্টিফিকেট, ফাইটোস্যানিটারি সার্টিফিকেট, হালাল সার্টিফিকেট, তাই না? সার্টিফিকেট তো অভাব নাই। আর ইন্টারন্যাশনাল ট্রেড মানেই তো ডকুমেন্টস এর ইস্যু শুধু, সব জায়গায় ডকুমেন্ট, ব্যাংকের ডকুমেন্ট, কাস্টমস এর ডকুমেন্ট, সিআরএফ এর ডকুমেন্ট, ফ্রেট ফরওয়ার্ডিং এর ডকুমেন্ট, নাকি? মুখের কথায় কাজ হবে না, ডকুমেন্টে কথা বলতে হবে। এই স্যার ডকুমেন্ট, আর এই ডকুমেন্ট যদি কোনোটা মিসিং হয় তখনই জরিমানা। হ্যাঁ, এই ডকুমেন্ট মিসিং হলে তো সিএনএফ আটকাবে, কাস্টমস আটকাবে, ব্যাংকও আটকাবে, নাকি? তো সুতরাং এগুলো যদি ক্লাসের মাধ্যমে আমরা ব্যারিয়ার গুলো অতিক্রম করতে পারি, তাহলে তো একটা পর্যায়ে যাবো ইনশাল্লাহ, নাকি? জি স্যার। আচ্ছা, আমরা শিখতেছিলাম, ও, সাপ্লায়ার শিপমেন্ট করার পর কি কি ডকুমেন্ট দেবে? 4টা ডকুমেন্ট। নাম্বার 1 লিখেন, কমার্শিয়াল ইনভয়েস। অনেকে প্র্যাকটিক্যালি দেখেছেন, অনেকে প্র্যাকটিক্যালি দেখেন নাই, এগুলো দেখতে হবে আমাদের ক্লাসে। নাম্বার 2 প্যাকিং লিস্ট। নাম্বার 3 বিল অফ লেডিং। নাম্বার 4 সার্টিফিকেট অফ অরিজিন। নাম্বার 5টা অপশনাল। কি? যদি ইন্সপেকশন করাই, থার্ড পার্টি ইন্সপেকশন, আমার কোয়ালিটি যদি খারাপ আসে, যে পণ্য চেয়েছিলাম সেটা যদি না দেয়, তাহলে আমরা ইন্সপেকশন করতে পারি, পিএসআই। এবার আসেন আমরা এই কাগজে কি ইনফরমেশন থাকে বিস্তারিত এটা শিখি। সেলস কন্ট্রাক্ট, অনেকে প্রফর্মা ইনভয়েস বলেন না, তাহলে পিআই নাম্বার এবং ডেট থাকতে হবে, বা সেলস কন্ট্রাক্ট নাম্বার এবং ডেট থাকাই লাগবে, যে কোনো একটা রেফারেন্স নাম্বার। এই পিআইটা কে পাঠায়? এক্সপোর্টার তার পেডে, এক্সপোর্টার তার পেডে পাঠাবে নাকি? হ্যাঁ, ধরুন নবী সাহেব, এই পিআই কে পাঠায়? কিন্তু স্যার সাপ্লায়ার পাঠাবে। সাপ্লায়ার। তো অর্ডার তার মানে পিআই, তার পিআই একটা রেফারেন্স নাম্বার দিবে না সে, এত নম্বর পিআই। আচ্ছা, আমরা যে ইম্পোর্টার ছিলাম, আচ্ছা ও মানে অপশনাল, এই এক্সপোর্টার আমাদের থেকে পার্চেস অর্ডার চাইতে পারে, তুমি যে আমার থেকে পণ্যটা কিনবে এটা পার্চেস অর্ডার দাও, লিখিত অর্ডার দাও। আচ্ছা, পারিবারিক শব্দ আসলে মিউট থাকবেন। কাইন্ডলি মিউট করেন প্লিজ। আচ্ছা, তাহলে 1 নম্বর 2 নম্বর ক্লিয়ার কিনা দেখেন। আমরা এখানে 25টা পয়েন্ট শিখবো আপাতত। পিআই নাম্বার এবং ডেট, বা সেলস কন্ট্যাক্ট নাম্বার, বা ইন্ডিয়ান নাম্বার। ইন্ডিয়ান মানে কি জানেন? অনেক সাপ্লায়ারের বাংলাদেশের লোকাল এজেন্ট থাকে, তাদেরকে বলে ইন্ডিয়ানটা, সে ইন্ডিয়ান নাম্বার দেবে। অথবা সাপ্লায়ার থেকে যদি সরাসরি পিআই আসে, পিআই নাম্বার দেবে। শুধু নাম্বার থাকলে হবে না, ডেট থাকা লাগবে। শুধু পিআইতে না, ইন্টারন্যাশনাল বিজনেসে যত ডকুমেন্ট আছে, প্রত্যেকটা ডকুমেন্টের রেফারেন্স নাম্বার লাগবে এবং ডেট থাকা লাগবে। কেন, বিএলএ কি ডেট থাকে না? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই ইন্সপেকশনের বিষয়টা একটু কথা বলতাম, যে ইন্সপেকশন যে আমরা সাপোজ চাইনার ওখান ফরিদুর থেকে রাজা না, আমরা, আপনার নাম ফরিদুর রাজা? জি জি স্যার, আপনি কি পরে জয়েন করেছেন নাকি পুলিশে? জি জি স্যার, আমি পরে জয়েন করেছি স্যার। আপনি ইম্পোর্টে আছেন না এক্সপোর্টে? আমি স্যার ইন্টারপ্রেনার, জি। আমি একজন ইন্টারপ্রেনার স্যার। ও, এন্টারপ্রেনার। আপনার আইটেম কি? আমার আইটেম হচ্ছে কেমিক্যাল স্যার। ও, ভেরি গুড, ভেরি গুড। জি, আপনি প্রশ্নটা বলুন। আমি কেমিক্যাল নিয়ে কাজ করি। জি, আপনার প্রশ্নটা বলেন হ্যালো, পুলিশে, পুলিশে প্রশ্ন বলেন। হ্যালো। আমি শুনতে পাচ্ছি ফরিদুর রাজা সাহেব, আপনার প্রশ্নটা বলুন। জি জি, আমার প্রশ্নটা হচ্ছে স্যার, আমি কেমিক্যাল আইটেম নিয়ে কাজ করি।
এখন বিষয় হচ্ছে যে আসলে আমরা যে আইটেমটা তাদেরকে বলতেছি, এখন ও আসলে আমাদেরকে সঠিক জিনিসটা দিচ্ছে কিনা, পার্সেন্টেজটা ঠিক আছে কিনা, এটার জন্য তো আপনি বললেন যে ইন্সপেকশনের দরকার আছে আর কি। তো আসলে আমরা ইন্সপেকশন তো আর বাংলাদেশের মানুষ ওখানে যে করাটা আমাদের জন্য ডিফিকাল্ট। মানে সেক্ষেত্রে এক্সপেন্সিভ, খুব 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 খরচ। খুব খরচ, দেখা যাচ্ছে একজন বাংলাদেশের একজন মানুষ ওখানে যে এটা দেখে টেস্ট করে আবার টেস্ট রিপোর্টটা দেওয়া। হুম তো সেক্ষেত্রে আমরা ইন্সপেকশনটা করব কিভাবে আর কাদের মাধ্যমে, অথেন্টিক ওয়েটা কি, যে কারা ইন্সপেকশনের দায়িত্বগুলো থাকে ওখানে, এবং কোন ওয়েতে গেলে আমরা অথেন্টিক পার্সন খুঁজে পাই অথেন্টিক আইটেমের জন্য। এটার জন্য ইন্সপেকশন কোম্পানি আছে বাংলাদেশে, এবং সারা পৃথিবীতে এদের অফিস আছে। আপনি চায়না আচ্ছা থেকে পণ্য আনবেন, এক্সাম্পল, আপনি চায়না যাওয়ার দরকার নাই। আচ্ছা। আপনি ইন্সপেকশন কোম্পানির নাম শুনেছেন কিনা? এসজিএস, বুরবারিটাস, ইন্টারটেক। ইন্টারটেক, হ্যাঁ নাম শুনেছি, ওদের আচ্ছা, কারণ বাজারে আমি মনে এখন হয় একটা আছে। ইন্সপেকশন কোম্পানির লিস্ট স্ক্রিন শেয়ার দেওয়ার চেষ্টা করব। যদি জি আসে আমাকে বলবেন। আমার আমার জি কাছে জি। বেশ কিছু ইন্সপেকশন কোম্পানির বাংলাদেশ অপারেশনের এদের কোম্পানির নাম আছে। আচ্ছা, স্ক্রিন শেয়ারে আসছে নাকি? স্ক্রিন শেয়ারে। আসছে জি স্যার, স্যার আসছে। আসছে। জি আসছে আসছে। স্যার। এটা একটা ভালো প্রশ্ন। যদি আমরা একটা পণ্য ইন্সপেকশন করে আনতে চাই, তাহলে কি চায়না চলে যাব, জাপান চলে যাব, কোরিয়া চলে যাব, আমেরিকা চলে যাব? না, দরকার নাই। কেন? এই যে এই যে সুইজারল্যান্ডের কোম্পানি এসজিএস, বাংলাদেশে কি অফিস আছে গুলশানাকে? কথা বলেন ফরিদ জি সাহেব। জি 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 জি। না না, এসজিএস ওদের এর, ওদের অফিস নাই, ওদের অফিস নাই, কিন্তু এসজিএস এর, এসজিএস বাংলাদেশের অফিস আছে। হ্যাঁ, এসজিএস বাংলাদেশ অ্যাড্রেস, লোকাল হেড হুম অফিস। হুম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তদ্রুপ আপনি যদি খুলনা থেকে এক্সপোর্ট ইম্পোর্ট করেন, খুলনা থেকে ঢাকায় আসার দরকার নাই ফরিদ সাহেব। জি আছে, জি জি খুলনায় জি অফিস আছে। জি জি, খুলনাতে আছে, হ্যাঁ কারণ বাজারেও মনে হয় একটা অফিস ছিল এই বাংলা যে ভিশনের কারণ উপরে। বাজার, বীর উত্তম দত্ত হ্যাঁ হ্যাঁ রোড, হ্যাঁ। এই যে কারণ বাজার, রাইট রাইট, নোট হ্যাঁ টাওয়ারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নোট এবং টাওয়ার, নোট আপনি টাওয়ার, রাইট। এটাও হুম জানেন, আপনি যদি হুম চিটাগাং হুম। থেকে এক্সপোর্ট করেন, ঢাকায় আসারও দরকার নাই, আগ্রাবাদে অফিস আছে। আচ্ছা আচ্ছা, তো ওই ক্ষেত্রে ওরা কি কি ডকুমেন্টস নেয় আপনাকে ইন্সপেকশনের জন্য? টিএ কপি নেবে, আপনাকে এলসি আচ্ছা। কপি নেবে, এবং আপনি বলবেন, আপনার একটা স্পেসিফিকেশন দিবেন, প্রোডাক্ট ক্যাটালগ হুম দিবেন, হুম আমি এই পণ্যটা শিপমেন্ট চাচ্ছি, এই কালার, এই কোয়ান্টিটি, এই পিউরিটি, এই ডিজাইন, এই সাইজ। যে কোনো প্রোডাক্ট, ওদের কোনো ইয়ে নাই, মানে ওরা সব ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে, তাই রাইট না? রাইট, ওদের ওদের অত্যাধুনিক ল্যাবরেটরি আছে, গবেষণা আছে। আচ্ছা 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 আচ্ছা। সুতরাং আপনার পণ্য সঠিক শিপমেন্ট না হওয়া পর্যন্ত, আপনার ক্লিয়ারেন্স না দেওয়া পর্যন্ত সাপ্লাই শিপমেন্ট করতে পারবে না। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হরিশ এটাতে সাহেবের কস্টিংটা কেমন হয়, এটাতে কস্টিং কেমন হয় স্যার? কস্টিংটা, এই যে বললাম, আপনি কি চেক করবেন? আমি কয়েকটা নাম বলি। কোয়ান্টিটি, সাপোজ আমি প্রিয়োরিটি চেক করবো, আমি যে আমি আমার আমি প্রিয়োরিটি কেমন বলতেছি, আছে। শোনেন। হ্যাঁ হুম কোয়ালিটি, পিউরিটি, হুম কালার, ডিজাইন, সাইজ, তাই না? হুম 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 প্যাকিংটা ঠিক আছে কিনা। আর হুম এই হুম আমি হুম ছয়টা ধরেন, আমার ছয়টা আপাতত মনে পড়লো। হুম হুম ছয়টাই চেক করাবেন, নাকি তিনটা চেক করাবেন, নাকি দুইটা চেক করাবেন, তার উপর প্রাইস। হুম 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 হুম, আপনি যদি বলেন যে বুঝতে না, আমার পেরেছি। কালারটা চেক করে দাও শুধু, ঠিক আছে কিনা, এটা তখন ওই একটা। একটা একটা প্রাইস দিবে, আর রাইট। আরেকটা হুম যদি বলেন যে না, আমার কোয়ান্টিটি 1,000 পিস দিচ্ছে কিনা, সেটা তোমরা গয়না ঠিক করে দিবা, সেটা আবার হুম আর হুম একটা প্রাইস। হুম আবার হুম যদি না, কালার কোয়ান্টিটি না, আমার ডিজাইনটা ঠিক আছে কিনা, সেটা চেক করে দিবে। হুম হুম হুম। সুতরাং রাইট। আপনাদের প্রশ্নটা ফরিদ সাহেব সবার জন্য গুরুত্বপূর্ণ ছিল। থ্যাংক ইউ স্যার, অনেক সুন্দর করে বুঝিয়েছেন স্যার, এটা অনেক না, ইম্পর্টেন্ট আমরা তো আমাদের কাছে। আপনি তখন ছিলেন হ্যাঁ। না, আমরা ফরিদ সাহেব ক্লাসে একটা সিদ্ধান্ত নিয়েছি, সবাই কি জানেন? আচ্ছা আচ্ছা। হুম, সবাই প্রত্যেক ক্লাসে দুই একটা করে প্রশ্ন আনলো। জি জি আর ক্লাসে তো প্রশ্ন থাকবেই, সেগুলো তো অন্য জিনিস। জি জি আচ্ছা, অবশ্যই। এবার আরেকটা অ্যাড্রেস দেখেন। এই যে বুরুভেরিটাস, এটা কোন দেশের কোম্পানি? ফ্রান্সের। ফ্রান্সের, হ্যাঁ। আচ্ছা, ওদের অফিস আছে না কাজী নজরুল ইসলাম এভিনিউতে? থাকতে পারে, আমি অবশ্য ঠিক জানি থাকতে না। পারে কি? আমি তো দেখাচ্ছি হ্যাঁ স্ক্রিন শেয়ারে, স্ক্রিন শেয়ার হ্যাঁ হ্যাঁ আসেনি? হ্যাঁ। হ্যাঁ স্ক্রিন শেয়ার আসছে স্যার, হ্যাঁ। থাকতে পারে না, আছে। আচ্ছা। হ্যাঁ আছে আচ্ছা, আছে, হ্যাঁ। আবার চিটাগাং অফিস আছে, অমিক আছে, দেখেন কতগুলো ইন্সপেকশন কোম্পানি দেখবেন, ইন্টারটেক আছে। এগুলো হুম হুম সব দেখেন, সব বিদেশি কোম্পানি, এবং হুম। ডিএইচএল এর মতো স্যার সারা আসসালামু আলাইকুম, আমি একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছিলাম আপনাকে। বলুন। আচ্ছা, আজকে বেশ কয়েকজন আর কি আমাদের এখানে গেস্ট আর কি অ্যাটেন্ড করেছেন। সো যারা যারা অ্যাটেন্ড করেছেন, হয়তো পরবর্তী সময়ে সবার সঙ্গে আপনারা যদি রেসপন্স না করেন, আমরা হয়তো যোগাযোগ করতে পারবো না। তো সেক্ষেত্রে কাইন্ডলি একটু আপনাদের হোয়াটসঅ্যাপ এবং মোবাইল নাম্বারটা আমাদের চ্যাট বক্সে শেয়ার করে রাখবেন।
যাতে করে আমরা আপনাদের সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করতে পারি, যেহেতু আপনারা গেস্ট হিসেবে আজকে আমাদের সঙ্গে জয়েন করেছেন। এবং আমাদের যারা আজকে জয়েন করেছেন গেস্ট হিসেবে, সেকেন্ড ক্লাসটা স্যারের, আপনার অ্যাডমিশন কনফার্ম না করলে স্যারের হচ্ছে সেকেন্ড ক্লাসটা করতে পারবেন না। তো সেজন্যই আর কি বলছি, যারা পরবর্তীতে স্যারের সেকেন্ড ক্লাসটা করতে চাচ্ছেন, কাইন্ডলি একটু আপনাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মোবাইল নাম্বারটা দিয়ে রাখবেন, অথবা আমাদের একটা হটলাইন নাম্বার দিয়ে রাখছি, আপনার এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। আর স্যার কাইন্ডলি একটু আপনি আরেকবার ক্লিয়ার করে দিন। যে উনি যেটা বলতেছেন, আমাদের ফ্লাশ আইটির পক্ষ থেকে আমাদের আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা আজকে ওনাকে প্রথম জয়েন করেছেন এবং এই ক্লাসটা কন্টিনিউ করতে চান, ওই চ্যাট বক্সে অথবা অফিসে যোগাযোগ করে আপনাদের নাম্বারগুলো দিলে ওনারা ট্রেনিং মেটেরিয়ালও পাঠাবে এবং পরবর্তী ক্লাসের শিডিউলগুলো জানাবে এবং টাইম টু টাইম বিজনেসের যে ফিউচার ইনফরমেশন সেগুলো পাঠাবে। সবার কি কনসেপ্টটা ক্লিয়ার কিনা, ওনারা কি বলতেছে? ফরিদ সাহেব, গোলাম রাব্বানি সাহেব, ইস্যুটা বুঝছেন কিনা? জি স্যার। যারা ক্লাসগুলো কন্টিনিউ করতে চান, যারা ট্রেনিং মেটেরিয়াল পেতে চান, নাকি আছেন না অনেকে? এটাই তো বলতেছিলেন আপনি নাকি, ফ্লাশ আইটির পক্ষ থেকে? আচ্ছা, তাহলে ইন্টারটেকের চট্টগ্রামে অফিস আছে, ইন্টারটেকের গাজীপুরে অফিস আছে। দেখেন গাজীপুরে অনেক ফ্যাক্টরি না, এই জন্য গাজীপুরে অফিস আছে ওদের। ঠিক আছে, সুতরাং এগুলো নিয়ে আমরা অডিট হবো না ফরিদ সাহেব। আমার আপনার পণ্য ইন্সপেকশনের জন্য আপনার জাপান যাওয়ার দরকার নাই, চায়না যাওয়ার দরকার নাই। একটা ফির বিনিময়ে আপনি তাদের থেকে আপনার সঠিক পণ্য শিপমেন্ট হচ্ছে কিনা আপনি কনফিডেন্স পেতে পারেন। ক্লিয়ার ফরিদ সাহেব? মিউট অবস্থায় আছেন না, এখন আর শোনা যাচ্ছে না। আচ্ছা, আমরা শিখতেছিলাম কি, পিআই বা সেলস কন্ট্রাক্ট কি কি ইনফরমেশন থাকবে। নাম্বার 3, প্রোডাক্টের বর্ণনা থাকবে। এই প্রোডাক্টের বর্ণনা তো হইতে হবে। কাস্টমসের একটা টেরিফ বই আছে না, ট্যাক্সের বই, সেই বই অনুযায়ী এই প্রোডাক্টের বর্ণনা থাকা লাগবে। এবং আমাদের প্রোডাক্টে যদি কোনো ব্র্যান্ড নেম থাকে, সে ব্র্যান্ড নেমও লিখতে হবে। এই ও মানে অপশনাল, ব্র্যান্ড থাকতেই পারে আমাদের। আমাদের প্রোডাক্টে যদি কোনো আপনার কেমিক্যালের কথা বলতেছিলেন, বা কেমিক্যাল ছাড়া অনেক প্রোডাক্টে অনেক গ্রেড থাকতে পারে, ফার্মাসিউটিক্যাল গ্রেড বা কসমেটিক গ্রেড বা রাবার গ্রেড বা ফুড গ্রেড বা ফিড গ্রেড, এরকম যদি কোনো গ্রেড থাকে এখানে ডান পাশে লিখতে হবে। ইউনিট প্রাইস কত, টোটাল প্রাইস কত, ইনকোড রাম কি, এই কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম না একটা চার্ট, এফওবিতে আনবো না, এই যে এই চার্টটা, এই যে চার্টটা, আমরা এগুলো ক্লাসে শিখবো সামনের ক্লাসে। এফওবিতে আনবো না সিএফআর এ আনবো, না কোনটাতে আসলে আমাদের দায়িত্ব কতটুকু, রিস্ক কতটুকু, রেসপন্সিবিলিটি কতটুকু আমাদের, এবং এক্সপোর্টারের কতটুকু, তাই না? এটা ইনকোড রামের মাধ্যমে ফয়সালা হবে। প্রোডাক্টের ইউনিট প্রাইস কত, টোটাল প্রাইস কত, ইনকোড রাম কি, ও কত কোয়ান্টিটি আনতেছি, কি প্যাকিং এ আসবে এটা, এটা সাপ্লায়ার আনুমানিক, মানে টেন্টেটিভ মানে আনুমানিক কবে শিপমেন্ট করবে, পার্শিয়াল শিপমেন্ট এটা কি হবে নাকি হবে না। ধরেন আমি 1000 পিস আনতে চাই, দুইবারে 500 পিস 500 পিস করে, এটাকে বলে পার্শিয়াল শিপমেন্ট। নাকি ট্রান্সশিপমেন্ট হবে কি হবে না, এই প্রোডাক্টটা কোন দেশের প্রোডাক্ট, এটা চায়নার কোন পোর্ট থেকে লোড হবে, এটা চায়নার কোন পোর্টে নামবে, তাই না? এটার এক্সপোর্টারের নাম কি, মানে সাপ্লায়ারের নাম কি, তার নাম ঠিকানা এখানে থাকবে। আমরা যে ইম্পোর্টার, যে নামে ট্রেড লাইসেন্স করেছিলাম, আমাদের ইম্পোর্টারের নাম ঠিকানা থাকবে। আচ্ছা, এই যে ব্যবসাটা করতেছি, পেমেন্টটা কি করে হবে? কিছুক্ষণ আগে আমরা অনেকগুলো পেমেন্ট মেথড দেখলাম, এই যে টিটি, এলসি, ডকুমেন্টারি কালেকশন, ওপেন অ্যাকাউন্ট, কনসাইনমেন্ট, পাঁচটার যে কোনো একটা সেল কন্ট্রাক্টে থাকতে হবে তো। এই যে পেমেন্ট মেথডটা কি করে হবে, পাঁচটার যে কোনো একটা লিখবো আমরা, কিন্তু আমরা তো এখনো পেমেন্ট মেথড শিখি নাই, শিখতে হবে। আচ্ছা, এইচএস কোড,
এটা সবচেয়ে, এই 19 নম্বর পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এটার সাথে আমার হয় কি, ডিউটি ট্যাক্স নির্ধারণ হয়, এবং সঠিক এইচএস কোড সিলেকশন যদি করতে না পারি, পণ্যের ভুল ডিক্লারেশন হয়, কাস্টমস সাথে ফাইন পেনাল্টি করতে পারে। সুতরাং সঠিক এইচএস কোড কি করে বেরোবে, এটা আমরা প্র্যাকটিক্যালি ক্লাসে শিখবো। আর কি থাকবে ইনফরমেশন? ও, আমাকে যে এই যে উপরে যে পিআইটা দিল বা প্রাইসটা দিল, এটা কতদিন ভ্যালিডিটি কয়দিন, তাই না? এটা কি আমি কি 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস পর এলসি করলে হবে, নাকি নির্দিষ্ট একটা প্রাইস ভ্যালিডিটি আছে? স্যার প্রাইস ভ্যালিডিটি আছে। অনেক প্রোডাক্ট থাকতে পারে, কারণ অনেক প্রোডাক্টে আপনাকে আনলিমিটেড সময় তো দেবে না, নির্দিষ্ট সময়ের ভিতর আপনাকে আহ, এটা অর্ডারটা কনফার্ম করা লাগবে এবং এলসি তো দিয়ে দেওয়া লাগবে। কারণ আপনাকে একটা পিআই পাঠালাম আজকে, আপনি 2 মাস পর এলসি দিলেন আমাকে, আমার তো সেই প্রোডাক্ট নাই, সেই প্রাইস নাই। সুতরাং আমি যে আপনাকে পিআইটা দিয়েছিলাম, আমি একটা ভ্যালিডিটি উল্লেখ করে বলেছিলাম যে আমি 1 সপ্তাহের ভিতরে এলসি চাই বা 15 দিনের ভিতরে এলসি চাই, তাহলে আমি এই প্রাইসে পারবো, এই টাইমে শিপমেন্ট করতে পারবো। আচ্ছা, এক্সপোর্টার ব্যাংকের নাম থাকবে না, সুইফট কোড নাম্বার, নাহলে আমার ব্যাংক এলসি পাঠাবে কোথায়? এটা অ্যাডভাইজিং ব্যাংক মানে কি খেয়াল আছে? এক্সপোর্টারের ব্যাংক। এই যে দেখেন, এক্সপোর্টার ব্যাংকের কি বলতেছি আমরা, এই যে অ্যাডভাইজিং ব্যাংক বলা আছে, এই যে অ্যাডভাইজিং ব্যাংক, যে এলসিটা তাকে অ্যাডভাইস করে। আর ইম্পোর্টার ব্যাংক কি বলতেছি, ইস্যুইং ব্যাংক, যে ব্যাংক এলসি ইস্যু করে। এভাবে মনে রাখবেন সহজ ভাষায়, ইম্পোর্টার ব্যাংক যেই ব্যাংক এলসি ইস্যু করে এটা হলো ইস্যুইং ব্যাংক, এক্সপোর্টার ব্যাংক যে ব্যাংক এলসিটা অ্যাডভাইস করে এটা হলো অ্যাডভাইজিং ব্যাংক। ক্লিয়ার? আচ্ছা। আচ্ছা, এই পণ্যটা আসবে কি করে? ট্রাকে, না বিমানে, না রেলে, না জাহাজে? মোড অফ ডেলিভারি, তাই না? কিভাবে আসবে, জাহাজে না বিমানে নাকি ট্রাক? এটা কি, এক্সপোর্টার যে শিপমেন্ট করার পর কতদিনের ভিতর ডকুমেন্ট প্রেজেন্ট করতে হবে? ডকুমেন্ট না আসলে তো পণ্য সার করতে পারবো না। পিরিয়ড অফ প্রেজেন্টেশন, কি প্রেজেন্ট করবে? ডকুমেন্ট প্রেজেন্ট করবে। কি ডকুমেন্ট একটু আগে শিখেছেন, কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, বিল অফ লেডিং, সার্টিফিকেট অফ অরিজিন, তাই না? এটা অপশনাল, সব প্রোডাক্টের প্রয়োজন নাই, অনেক প্রোডাক্ট একটু কম বেশি হইতে পারে, সেই ধরনের প্রোডাক্টের টলারেন্স থাকে, অর্থাৎ একটু কম হইতে পারে, প্রোডাক্ট বেশি হইতে পারে। এই ইস্যুটাকে বলা হয় কমার্শিয়াল ভাষায় টলারেন্স। যেমন কাপড়, আপনি 20,000 মিটার কাপড় অর্ডার দিলেন, 5 মিটার কম বেশি হইতে পারে। 10,000 পাথর অর্ডার দিলেন, পাথর পাথর তো দেশের বাইরে থেকে আসে, সেখানে 1 টন পাথর কম বেশি হইতে পারে, কারণ 20,000 টন পাথর তো মেপে দেওয়া সম্ভব না আপনাকে। এই ধরনের প্রোডাক্টগুলো হয় টলারেন্স, কম বেশি হতে পারে, তাই না? ওই যে একজন এখানে ময়দার ইম্পোর্টার আছেন, 20,000 টন ময়দা আনবেন, 1 টন কম বেশি হইতে পারে। হ্যাঁ, এই ধরনের ইস্যুগুলোকে বলা হয় টলারেন্স। আর এটা কি জিনিস, এক্সপোর্টারের সাইন থাকা লাগবে পিআই তে বা সেলস কন্ট্রাক্ট। এই 25টা পয়েন্ট যদি কমপ্লিট ইনফরমেশন থাকে, তাহলেই শুধু ব্যাংক এলসি অপারেশনে যেতে পারবে, এলসি তে সমস্ত তথ্য লিখতে পারবে। এই যে এই ফ্লোর ডায়াগ্রামটা, এলসিটা তখন স্বয়ং সম্পূর্ণ হবে। কারণ ব্যাংকের কাছে যদি আমরা সম্পূর্ণ তথ্য দিতে না পারি, ব্যাংক এলসিতে অনেক তথ্য লিখতে পারবে না, এবং ব্যাংক আমাদেরকে এটা ফেরত পাঠাবে যদি না, এখানে অনেক ইনফরমেশন নাই, এগুলো ঠিক করে নিয়ে আসে। তাহলে প্রতিষ্ঠা ইনফরমেশনের মাধ্যমে আমরা জানতে পারলাম এটা পিআই যখন সাপ্লায়ার পাঠাবে, কি কি ইনফরমেশন মিনিমাম থাকাই লাগবে। আলামিন সাহেব, হাবিব সাহেব, ইস্যুগুলো বুঝছেন কিনা? জি স্যার। এবং যতটুকু আলোচনা হলো, কোনো প্রশ্ন আছে কিনা কারণ? যতটুকু আলোচনা হলো, কোনো প্রশ্ন থাকলে না, প্রশ্ন করুন। না স্যার, প্রশ্ন নেই। হ্যাঁ স্যার, না তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম ইম্পোর্টার হইতে গভর্নমেন্টের লিগ্যাল ডকুমেন্টস কি লাগে বা ব্যাংক অ্যাকাউন্ট করতে কি লাগে, সেখানে উত্তর কি বলেছিলাম,
ট্রেড লাইসেন্স, টিন, বিন, আইআরসি, ইআরসি, অ্যাসোসিয়েশন মেম্বারশিপ, এনআইডি কার্ড আর ছবি তো লাগবে, এগুলো বলার অপেক্ষা রাখে না। আর ওটা শিখলাম এই পিআই তে আন্তর্জাতিক কি কি ইনফরমেশন থাকে। আর ওটা শিখলাম কি কি ধাপ অতিক্রম করার পর একজন ইম্পোর্ট আর প্রোডাক্ট পাবে, এক্সপোর্ট আর পেমেন্ট পাবে। আবার শিখলাম এক্সপোর্ট আর পেমেন্ট পেতে গেলে কি কি ডকুমেন্ট দেয়। আবার শিখলাম ইন্সপেকশন কোম্পানিগুলো কারা এবং কেন ইন্সপেকশনের প্রয়োজন হয়, নাকি? হ্যাঁ। জি স্যার। তাহলে আমাদের কি তাহলে এলসিটা শিখতে হবে না ভালোভাবে? জি স্যার। জি স্যার। কস্টিং, জি স্যার। আন্তর্জাতিক পেমেন্ট মেথড, এই যে আন্তর্জাতিক পেমেন্ট মেথড কি শিখছি এখনো? না না স্যার, আনসার মানে হ্যাঁ। না স্যার। এলসি কবিতে অল্প একটু দেখলাম, পুরোটা শিখতে হবে। জি কাস্টমস স্যার। এর ডিউটি ট্যাক্স শিখছি, শিখি নাই, শিখতে হবে, না। তাই না? তারপরে জি এই যে স্যার। সিএনএফ এর কমিশন কি করে ক্যালকুলেশন হয় এটা জানি, জানি না। বন্ডের মাধ্যমে কি করে পণ্য আনতে হয় জানি, জানি, অনেকে জানি, জানি না। তবে এটা তো জানি যে পিআই তে কি কি ইনফরমেশন থাকে, এতটুকু তো শিখে ফেলেছি আমরা, 25টা পয়েন্ট। কিন্তু ট্রান্সশিপমেন্ট কি জিনিস কে বলতে পারবেন? স্যার এটা অন্য একটা দেশ ইউজ কইরা যে শিপমেন্টটা করা হয় অন্য একটা দেশ। এই জাহাজটা অন্য একটা দেশ বাংলাদেশের পণ্যগুলো নামাই দেবে এবং বাংলাদেশের আরেকটা জাহাজে এই পণ্যগুলো উঠবে, ট্রানজিট নেবে। কারণ দেখেন সারা পৃথিবীতে তো কিছু বাংলাদেশে পণ্য আসে, হয়তো চায়না বেশি, ওই জাহাজগুলো ডাইরেক্ট আসে না। কারণ ওই জাহাজগুলো হলো মাদার ভেসেল, মানে বড় জাহাজ। জি স্যার, মাঝখানে থাকে সমুদ্র। তো মাদার ভেসেল আসতে না পারার কারণ কি, ডিপ সি পোর্ট নাই, গভীর সমুদ্র বন্দর না থাকে, তো বাংলাদেশে আসতে পারে না। তো বাংলাদেশের কন্টেনার গুলো কোথায় নামাইতে জানেন? সিঙ্গাপুরে অথবা কলম্বোতে। ওখান থেকে আরেকটা জাহাজে আসে, এইটাকে বলা হয় ট্রান্সশিপমেন্ট, নাকি? জি স্যার। এই 25টা পয়েন্ট বুঝতে কোনো কোনো অসুবিধা হয়েছে আমাদের? এগুলো তো আপনারা জানতেন অনেকেই, কিন্তু এখানে গুছানো আকারে বলা আছে, এই পার্থক্য। তাহলে এখান থেকে বিস্তারিত কি শিখতে হবে জানেন? এই যে এক্সপোর্টার কি কি ডকুমেন্ট দেয় প্র্যাকটিক্যালি দেখতে হবে, তাই না? এই ব্যাংকের কাজ কি, অ্যাডভাইজিং ব্যাংকের কাজ কি, এটা দেখতে হবে। আর পিটা তো একটু আগে দেখলাম উপরে, হ্যাঁ, এইটাই তো পিআই বা সেলস কন্ট্রাক্ট। এইচএস কোড কি করে বের করে এটা শিখতে হবে। আন্তর্জাতিক পেমেন্ট মেথড গুলো কি কি এটা বুঝতে হবে, তাই না? হুম। এই তো। আর এগুলো তো জানি মোটামুটি, তাই না? ও, তারপর শিখতে হবে কি, যে ধরেন চায়না থেকে যে পণ্য আনলো আমাদের গোডাউন বাংলাদেশে বা গাজীপুরে, ধরেন 6,000 কিলোমিটার দূর পার হয়ে আসবে। তো এটা এটা প্যাকিং খরচ কে দেবে, জাহাজ ভাড়া কে দেবে, ইন্স্যুরেন্স কে করবে, লোডিং আনলোডিং চার্জ কার, পোর্টের চার্জ কার, তারপরে ট্রাক ভাড়া কার, কাস্টমসের ডিউটি খরচ কার, ইন্স্যুরেন্স খরচ কার, এগুলো কিসের মাধ্যমে ফয়সালা হয়? একটু আগে শিখে বলেছিলাম, ইনপুট। ইনকোটার মাধ্যমে ফয়সালা হয়। এটা শিখতে হবে আমাদের ভালো। আমি কোর্স মেটেরিয়াল পাঠানোর পর আমাদের নেক্সট ক্লাস আবার শুরু হবে। আর আজকে কারো কোনো প্রশ্ন না থাকলে আমি শেষ করবো। একটা রিকোয়েস্ট ছিল। জি আজিজ স্যার। মানে বিষয়টা হলো মানে ক্লাস রুটিনটা যদি একটু দিয়ে দেওয়া যেত তাহলে সুবিধা হতো। ক্লাস, ক্লাস রুটিন বা স্কেডিউল যেটা মানে কোন দিন কোন ক্লাসটা হবে, কোন হ্যাঁ, বিষয়ের উপরে। ক্লাস শিডিউল আমাদের আরেকটা ক্লাস হবে ইনশাল্লাহ বৃহস্পতিবার রাত 8:30 বা 9টায়, বৃহস্পতিবার। শনি রবি বললো মনে হয় খুব সম্ভবত। হ্যাঁ, ঈদের আগে শেষ করতে চাইলে আরেকটা ক্লাস করতে হবে তো বৃহস্পতিবার। ও আচ্ছা, ঠিক আছে। আপাতত বৃহস্পতিবারে করি, আবার বৃহস্পতিবার আবার ডেট দিয়ে দেবো, নাকি? তো কালকে ক্লাস হবে না তাহলে? হ্যাঁ। না, কালকে ক্লাস হবে না? না, না, আবার বৃহস্পতিবার। তার মানে স্যাটারডে আর থার্সডে? হ্যাঁ, ঈদের আগ পর্যন্ত তো শিডিউল তো ঈদের আগে আমরা কি শেষ করতে চাই না ঈদের পরও করবেন? দুটো অপশন আছে। স্যার আমরা শিখতে চাই স্যার, এখন আগে পরে হ্যাঁ, সমস্যা নেই। আপনারা শিখতে থাকেন, অসুবিধা তো নাই, আমাদের ঈদের পরও ব্যাচ আছে, ঈদের পরও ব্যাচ চলতে থাকবে, শিখতে থাকেন।
জি তবে স্যার আমি দেখি। ইনশাল্লাহ বৃহস্পতিবার একটা ক্লাস নেব, যাদের সম্ভব হয় তারা থাকবেন। আর সমস্যা নেই স্যার। ওই যে ফ্ল্যাশ আইটির নাম্বার আছে নাকি আপনাদের কাছে? জি স্যার আছে। ওখানে একটু যোগাযোগ করে আপনাদের যারা এখনো রেজিস্ট্রেশন কমপ্লিট বাকি আছে, রেজিস্ট্রেশন কমপ্লিট করে কোর্স মেটেরিয়াল গুলো নিয়ে নিন। নাকি কোর্স মেটেরিয়াল তো দেওয়া আছে সব, অত আমিও তো পাঠাতে পারি আপনাদেরকে। ইমেল নাম্বার দিয়েছেন না আমাকে? জি স্যার। আর নেক্সট ক্লাসে আমরা কি শিখবো জানেন? এলসি, আন্তর্জাতিক পেমেন্ট মেথড, ডিউটি ক্যালকুলেশন, এগুলো আস্তে আস্তে আমাদের নেক্সট ক্লাস শিখবো। কিন্তু আপনাদের কাছে তো ট্রেনিং মেটেরিয়ালই নাই, শিখবেন কি করে? আর ক্লাসের বাইরে আমি সকাল 10টা থেকে 5টা পর্যন্ত চেম্বারে থাকি। আপনাদের যে কোনো প্রশ্ন, এটা কমার্শিয়াল হোক, যারা এন্টারপ্রেনার হোক, আপনাদের হয়তো ক্লাসে অনেক সময় অনেক প্রশ্ন ওপেন করতে পারেন না, যে কোনো প্রশ্ন আমার সাথে শেয়ার করতে পারেন। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত চেম্বারে বসি, মিরপুর 10 নম্বর স্টেডিয়ামের পাশে আমার চেম্বার। স্টেডিয়াম বলতে মেট্রো রেল পাশ। জি স্যার, আপনি এই একটা কার্ডটা দিলে ভালো হয়। হ্যাঁ, কার্ড অ্যাড্রেস সবই দিয়ে রাখবো। আচ্ছা, আজকে কি 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 শিখলাম আমরা, কে বলতে পারবেন? বুঝে বলতে পারবেন কেউ কি 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 শিখলাম? স্যার ফুল প্রসেসটা শিখলাম আর কি। আমরা অ্যাপ্লিক্যান্ট শিখলাম ব্যাংকে অ্যাকাউন্ট করতে বা ইম্পোর্টার বা এক্সপোর্টার হইতে কি ডকুমেন্ট লাগে, নাকি? আমরা শিখলাম পিআই তে কি কি ইনফরমেশন থাকে। আমরা শিখলাম এক্সপোর্টারকে পেমেন্ট পেতে গেলে কি কি শর্ত মানা লাগে। আমরা শিখলাম এক্সপোর্টার শিপমেন্ট করার পর কি কি ডকুমেন্ট দেয়। আমরা শিখলাম ইন্সপেকশন কোম্পানি কারা এবং ইন্সপেকশন কোম্পানিগুলো বাংলাদেশে কোথায় আছে, নাকি? আমরা শিখলাম পিআই তে যে 25টা ইনফরমেশন থাকে, সেই 25টা বিস্তারিত ইনফরমেশন শিখলাম। এইভাবে যদি আমরা ক্লাসগুলো আগাইতে থাকি, 4-5টা ক্লাসের মাধ্যমে আমরা তো একটা ইনশাল্লাহ একটা পর্যায়ে যাবো আশা করি, নাকি? ফরিদ ইনশাল্লাহ। সাহেব, আলামিন সাহেব কি বলেন? লাইনে আছেন নাকি? আসসালামু জি জি আলাইকুম জি স্যার, স্যার। একটু কথা ছিল। জি, আমরা যদি এভাবে আস্তে আস্তে শিখতে পারি, আপনি তো আজকে পরে জয়েন করেছেন। স্যার একটা কথা ছিল, আসসালামু আলাইকুম। জি, জি, কি প্রবলেম? স্যার হচ্ছে আমি শেষে একটা কথা বলতে চাই যে আমরা মিনিমাম কত ডলার এর জন্য এলসি করতে পারি? এটা একটা ভালো প্রশ্ন। ওনার প্রশ্ন হলো, উনি একজন ইম্পোর্টার, মিনিমাম কত ডলার উনি সর্বনিম্ন, ব্যাংক। হ্যাঁ সর্বনিম্ন কত ডলার হলে আমরা স্যার, যেমন আমাকে বিভিন্ন মানুষ বিভিন্ন যে পরামর্শ দিচ্ছে, সেটা হচ্ছে বলে যে এক কন্টেইনার ছাড়া মাল নিয়ে আসা যায় না। আবার অনেক কিছু এজেন্সি আছে তারা বলে যে ভাই আপনি যাই হোক যা চান আমি নিয়ে এসে দিব, কোনো সমস্যা নেই। আবার অনেকে বলে যে ভাই আপনি আহ মোংলা দিয়ে আনতে পারবেন না, আপনাকে চিটাগাং বন্দর দিয়ে আনতে হবে। মানে এই যে মানে হযবরল মানে অবস্থা, এর মধ্যে আসলে কোনটা সঠিক কোনটা বেঠিক এটা না, আমার বোঝা প্রশ্ন যাচ্ছে হলো না। দেখেন, হুম। আপনি ধরেন একটা কথার কথা, 1000 ডলারের পণ্য আনবেন এক্সাম্পল, এক্সাম্পল, হ্যাঁ। আর আপনার এক্সপোর্টার কে আদৌ এটা মানে? আপনি 1000 ডলার যে পণ্য এলসি করে আনবেন, আপনার এক্সপোর্টার কি বলে সেটা তো বুঝতে হবে আপনাকে আগে। এখন স্যার এক্সপোর্টার যে কি বলবে, সেই এক্সপোর্টারের সাথে তো ডিরেক্ট আমি কথা বলতে পারতেছি না। হ্যাঁ, এক্সপোর্টারকে এক্সপোর্টারের সাথে তো আমি ডিরেক্ট কথা বলতে পারতেছি না। কারণ পারতেছেন এক্সপোর্টারকে না? যে ফাইন্ড আউট করা না। কেন? কারণ সাপোজ আমি আমি কোন সিস্টেমে এক্সপোর্টারের সাথে কথা বলবো যে আদৌ সে অথেন্টিক এক্সপোর্টার কিনা, সেটা তো আমি না, বুঝতে সেটা তো পারতেছি না। আমরা সোর্সিং এর ক্লাসে শিখবো, আদৌ সে অথেন্টিক কিনা, জেনুইন কিনা, তার পণ্য হ্যাঁ, বাংলাদেশে আসতেছে কিনা। হ্যাঁ, না, যাই হোক, সেটাই। তাকে তো একসময় খুঁজে পাবেন আপনি, নাকি? হ্যাঁ পাবো, যখন কিন্তু আমরা পাওয়ার আলি পর, এক্সপ্রেস থেকে দেখবো, যখন আলি এক্সপ্রেস ব্যবসা থেকে শুরু দেখবো করবেন, হ্যাঁ, হ্যাঁ। ধরেন আপনি আপনি ক্রেতা, আমি বিক্রেতা, এক্সাম্পল বোঝার জন্য বলতেছি। জি স্যার, তা হ্যাঁ। আমি তো বলবো যে না, আমি তো 1000 ডলার হইলে আপনি যদি এলসি দেন, আমি এই অর্ডার নেবো না, কারণ আমার ব্যাংক চার্জ 200 ডলার, আমি 1000 ডলারের এলসি নেবো না। তো আপনি আমাকে টিটি পাঠান, আমি এটাই বলবো। কারণ আচ্ছা একটা আচ্ছা। এলসিতে গেলে ব্যাংকের চার্জ আছে না এখানে, তো আপনারও টিটি তো করলে কস্টিং তো স্যার বেড়ে যাবে। রিস্ক হয়ে যায় না স্যার? টিটি করলে স্যার রিস্ক বেড়ে যায় না না, সেক্ষেত্রে? রিস্ক হয়ে যায়, কিন্তু টিটি তো করতেছি তারপরে। এটা গেলে একটা, আর আপনি বললেন যে পুরা কন্টেনার ছাড়া পণ্য আনা যায় না, সেটাও তো ভুল ধারণা। কিরকম? আচ্ছা। কারণ অনেকে এটাকে বলে কি জানেন, এফসিএল এবং এলসিএল, লুজ কন্টেনার। ফুল কন্টেনার লোড এবং লোয়েস্ট কন্টেনার বা লুজ কন্টেনার লোড।
আচ্ছা। কন্টেনারের ছবি দেখেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছি দেখেছি। আমরা ইচ্ছা করলে পুরা কন্টেনার আনতে পারি, আবার কি আনতে পারি, লুজ লুজ কন্টেনার কন্টেনার। আনতে। লুজ কন্টেনার আনতে পারি। এখন আপনাকে যে বুদ্ধি দিল যে পুরা কন্টেনার আনতে হবে, এটা একটা ভুল ধারণা। এটাকে বলে আচ্ছা এফসিএল, ফুল কন্টেনার লোড। ফুল কন্টেনার। কন্টেনারের তো স্যার ছবিগুলো আমরা আছে নাকি আমাদের? সর্বনিম্ন, মানে আপনার এক্সপিরিয়েন্সে স্যার সর্বনিম্ন এলসির মাধ্যমে আমরা কত ডলার আনতে পারি প্রোডাক্ট? এই যে দেখেন, কত ডলার, এটা তো বিক্রেতা এবং ক্রেতা দোনো পক্ষ রাজি যেটা হবে সেটা। আমি একটা কন্টেনারের ছবি দিয়েছি, আসছে নাকি? হ্যাঁ হ্যাঁ আসতে পারে। আচ্ছা, তা আপনি যে বললেন এখানে পুরা কন্টেনার ছাড়া হবে না, না এটা তো ভুল কথা। এটা তো এক কন্টেনারে 5-7 জনের পণ্য থাকতে পারে। সেই হুম। পণ্যটাকে শিপিং এর ভাষায় বলা হয় এলসিএল, লুজ কন্টেনার লোড। অনেকে আমরা ছোট এন্টারপ্রেনার আছি না, তারা কি আচ্ছা, আমরা পুরা তো ছোট কন্টেনার আনি? এন্টারপ্রাইজ আনি যারা না আছি, তো। আমরা তো এই পুরো দেখেন, কন্টেনার এটা আনতে হলো, পারবো না। এটা হলো 40 ফিট। 40 ফিট মানে কি জানেন? লম্বা 40 ফিট। জি স্যার, এই ক্ষেত্রে ব্রোকাররা কাজ করে শিপারের হয়ে। হ্যাঁ, এই যে এখানে ফ্রেড ফরওয়ার্ডার আমাদের বেঁচে আছে তো একজন। হুম হুম হুম। আমাদের এই বেঁচে ক্লাসে একজন আছে, মিস্টার রাজু নামে, উনি ফ্রেড ফরওয়ার্ডার। আমাদের এই ক্লাসে ক্লাস করতেছেন অলরেডি। ওনাকে যদি বলেন যে ভাই আমার তো এত পণ্য নাই, আমার 2 টন পণ্য, বা আমার 3 টন পণ্য, বা আমার 2 সিবিএম, এটা সিবিএম শেখাবো পরে, বা আমার 3 সিবিএম পণ্য, সেটাও তো আপনি এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবেন। তবে সাপ্লায়ার রাজি থাকা লাগবে পরিচয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে সাপ্লায়ারের সাথে নেগোসিয়েশনটা ঠিক রাখতে রাইট, হবে। সাপ্লায়ার যদি আপনাকে কম পণ্য দেয়, অসুবিধা কি? আর সেক্ষেত্রে যারা আমার এখানে, কোনো চার্জ ভ্যারি করবে কিনা, আমার কোনো হ্যাঁ, চার্জ ভ্যারি করবে কিনা? হ্যাঁ, অল্প পণ্যের দামও বেশি, ভাড়াও বেশি, এটা জিনিস খেয়াল রাখবে। লোকাল আচ্ছা ব্যবসা, আচ্ছা লোকাল ব্যবসা আমরা কি দেখি? অল্প পণ্যের দামও বেশি, খরচও বেশি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, লোকাল অনেকে তো যখন একটা আমার ব্যবসা, কাছে কোয়ান্টিটি, সেক্ষেত্রে তো তারা আমাকে টোটাল কোয়ান্টিটিটা মানে প্রথমে যেটা দিবে প্রোফর্মা ইনভয়েস, তাই না? আপনাকে যেটা বললেন পিআই তে আমরা ওইটা ডিটেলসটা পাবো, যে আমি অল্প পণ্য নিলে কতটুকু, সাপোজ 1 টন পণ্য বা 5 টন পণ্য নিলাম, 1 টনের দাম কত আর 5 টনের দাম কত, টোটালি তারা আমাকে বলে দিবে না নাকি? না একটা হ্যাঁ, সস্তার মাধ্যমে এই যে আলোচনা হবে? পিআইতে ছিল না, ইউনিট প্রাইস, হুম হুম। টোটাল প্রাইস, এই যে দেখেন, একটার দাম কত, টোটাল দাম কত, 1 টনের দাম কত, 10 টনের দাম কত। আচ্ছা, সেক্ষেত্রে তো 1 টনের দাম আর 10 টনের দাম তো সেম হবে না। রাইট, ভেরি গুড। যত পণ্য বেশি দাম কম, জাহাজ ভাড়াও কম, নাকি? আচ্ছা আচ্ছা। হুম 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 হুম, বুঝতে পেরেছি। তাহলে বুঝতে আমরা একটা পেরেছি। সিদ্ধান্ত নিলাম, প্রত্যেক ক্লাসে আমার সাথে বৃহস্পতিবার যখন ক্লাস হবে 2-3টা করে প্রশ্ন আনবেন, নাম্বার 1। নাম্বার 2, যারা এই কোর্স কন্টিনিউ করবেন তারা আপনাদের নাম্বারগুলো ওই যে ফ্লাশ আইডিতে দিয়ে ওদের থেকে কোর্স মেটেরিয়ালগুলো নিয়ে নেন। নাম্বার 3, হুম হুম হুম। আমার ক্লাস যেদিন থাকবে কাগজ কলম সাথে রাখলে উপকৃত হবেন। নাম্বার 4, আমার নেক্সট ক্লাসে আমরা কস্টিং শিখবো এবং এলসি শিখবো, তাই না? হুম হুম এবং হুম হুম। আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা আপনার ক্লাস শেষ করে এমন কিছু করতে পারবো কিনা, যে ফিজিক্যালি স্যার, আমরা একটা এলসি ওপেন করে কোনো একটা প্রোডাক্ট হ্যাঁ, আমরা পারবেন পারবেন। স্বল্পমূল্যে, এটার স্যার কোনো অপশন আছে কিনা? জি, টেস্ট বলেন। মেথড। স্যার অনেকে তো মনে করেন কাস্টম ডিউটি ফাঁকি দেওয়ার জন্য, মানে কম দেওয়ার জন্য ভ্যালুটা কম দেখায়, এক্ষেত্রে কি এটা কি হুন্ডির মাধ্যমে করে তখন? এটা মনে করেন কম দেখে, ওই আনঅফিসিয়াল করতে পারে অনেকে, কিন্তু 2-3বার করার পর আবার তৃতীয়বার যখন কাস্টমস অফিসার চেঞ্জ হয়, তখন আবার তার অসুবিধা হইতে পারে। মানে এটা পুরোটাই ডিপেন্ড করে কাস্টমার অফিসের উপর নাকি? হ্যাঁ, কাস্টমস অফিসারের উপর। কাস্টমস অফিসার চেঞ্জ হয়ে গেলে আবার অনেক ইম্পোর্টার অসুবিধায় পড়ে যায়। তখন ওরা চেক করে যে এই স্কোরে হ্যাঁ, কতটুকু দেখাইতেছে ওরা। আশা করি বৃহস্পতিবারে আমরা কি শিখবো খেয়াল আছে তো? এলসি জি স্যার। শিখবো, কস্টিং শিখবো, সোর্সিং শিখবো, এবং আন্তর্জাতিক পেমেন্ট মেথড শিখবো, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ এভরিবডি। খোদা হাফেজ। স্যার ওই যে আমি যেটা বললাম স্যার, 1 মিনিট স্যার, আমরা এই কোর্সটা যখন করব, করার পরে কি প্র্যাকটিক্যালি কোনো কিছু শিখতে পারবো কিনা? না, প্র্যাকটিক্যালি আপনি প্রশ্নের আমরা উত্তর যারা, মাধ্যমে শিখতে পারবেন। আপনার যত প্র্যাকটিক্যাল প্রশ্ন তত উত্তর পাবেন তত। আচ্ছা, কিন্তু প্র্যাকটিক্যালি কি না, কোনো এখন একটা প্র্যাকটিক্যাল বলতে এখন যদি আপনি বলেন যে চিটাগাং পোর্টে নিয়ে যাব কিনা, বা ঢাকা হ্যাঁ এয়ারপোর্টে নিয়ে যাব কিনা, অথবা হ্যাঁ হ্যাঁ, ব্যাংকে আপনাকে কি আমি এলসি করাই দেবো কিনা, ওই রকম তো এখানে সিস্টেম নাই। মানে আমি আর একটা গ্রুপ দেখলাম, হ্যাঁ স্যার ডোন্ট মাইন্ড, হ্যাঁ, তারা কি করতেছে, তারা ফিজিক্যালি কোর্টটাও ভিজিট করাচ্ছে। না, কোর্টটা আমাদের এটার পোর্ট করছে। ভিজিট করাই না আমরা। আচ্ছা, মানে আমরা আপনার নিজেরা ব্যাংকে যে আপনাকে এলসি করাই দেবো না। তবে এলসি দেখাবো কি জিনিস, এলসি করতে কি হ্যাঁ ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু, আপনাকে নিয়ে আমি ব্যাংকেও যাব না,
কাস্টমসও যাব না, সিএনএফও যাব না, এবং ইন্সপেকশন কোম্পানির অফিসও যাব না। কিন্তু পরবর্তীতে যদি আমরা ফিজিক্যালি করতে যে কোনো ঝামেলাই করি, হ্যাঁ, সেক্ষেত্রে কি রাইট, সাপোর্ট পাবো কিনা? রাইট। এটা সাপোর্ট পাবেন এন্টারপ্রেনার না হওয়া পর্যন্ত। ভেরি গুড, এটা ভালো প্রশ্ন। হ্যাঁ, মানে কারণ আমরা তো একটা কোর্স করতেছি শিখে জিনিসটাকে প্র্যাকটিক্যালি করা। আমরা রাইট, কিন্তু এখন ওই প্র্যাকটিক্যালি যখন যাবেন তা অনেক বইয়ের প্রশ্ন মধ্যে আসতে পড়বো পারে। না। প্র্যাকটিক্যালি হ্যাঁ, যখন যাবেন কিছু প্রশ্ন আসতে পারে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, রিক্সে পড়বেন না, বড় কোনো সমস্যায় পড়বেন না এই কোর্সের মাধ্যমে। যখন আপনার যখন এন্টারপ্রেনার হতে যাবে, রিক্স রিক্স ওকে, রিক্স অ্যাভয়েড হবে আপনার, কস্ট মিনিমাইজ হবে বিজনেসের। এতটুকু আমি বলতে পারি। আর উনি ঠিক জানতে আছে। চাচ্ছে যে মনে করেন কোনো ব্যবসায় প্রতিষ্ঠান মানে চালু করতে গেলে তখন মনে করেন যে ওনার কোনো লোকের সাহায্য লাগলো তখন সেই পাবে কিনা, মানে আপনি রিকমেন্ড করতে পারবেন কিনা, না, এই আমার বিষয়টা তো জানতে এখন চাচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠান আছেই মোটামুটি। হ্যাঁ স্যার, আমার এখন ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমার আইআরসিও আছে। কিন্তু আমি এখন অন্য পার্টির মাধ্যমে প্রোডাক্ট নিয়ে আসি। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে থার্ড পার্টির মাধ্যমে না নিয়ে এসে আমি নিজে নিজে করতে। নিজে, হ্যাঁ নিজে নিজে হ্যাঁ, বায়ার আমার সিলেক্ট নিজের করবো। লোক আছে। আমার হ্যাঁ, এই আমার চেম্বারে 2 দিন পর পর ওই লোকটা আসে, বা প্রতি সপ্তাহে আসে। যাদের লাইসেন্স আচ্ছা দরকার লাইসেন্স গুলো করে দেয়। ট্রেড লাইসেন্স, টিন, বিন, জি স্যার, আইআরসি, ওই জিনিসটা সে ইএসসি, জানতে চাচ্ছে আর কি। কোর্স অ্যাসোসিয়েশন করার পর। মেম্বারশিপ, এগুলো আপনার ওয়ান স্টপ সার্ভিস আমার চেম্বারে এসে পাইতে পারেন। আচ্ছা। আমার আপনার চেম্বার চেম্বারটা মিরপুর কোথায় স্যার? মিরপুর 10 নম্বর স্টেডিয়ামের পাশে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি কেউ ঠিক আগ্রহ আছে। থাকেন জানাবেন, আমি হ্যাঁ হ্যাঁ, অ্যাড্রেস পাঠিয়ে রাখবো। ঠিক আছে ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ ওকে। এভরিবডি। বৃহস্পতিবার কথা হবে 8:30টায়। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম আসসালামু রহমতুল্লাহ। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাজু ভাই আছেন নাকি? জি ভাইয়া বলেন। জি ভাই, ভাইয়া অফিস কোথায় আপনি? আমার অফিস বনানীতে ভাইয়া। ও, আমারও অফিস বনানীতে। কোথায়? এবিসি টাওয়ারে, 9 তলায়। ও, আর দেখা হবে তাহলে। আপনার কোর্সের মাধ্যমে তো অনেকের সাথে অনেকের ভাবে পরিচয় হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ। আপনি কি আছেন? আমি আছি কি, ডেলি ফ্রান্স রেস্টুরেন্টের নাম শুনছেন? না শুনি নাই। ডেলি ফ্রান্স। ওই যে রেস্টুরেন্ট, আপনি কি ইম্পোর্ট করেন না এক্সপোর্ট, কি জব? হ্যালো। 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 হ্যাঁ হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আপনি আমাকে ইয়া করেন গ্রুপে, মানে কি বলি, হোয়াটসঅ্যাপে নক দিন একটা। আপনার নামটা কি জানি? আমার নাম হাবিবুর রহমান। আচ্ছা, আমি আপনাকে নক দিতেছি। ওকে ওকে। কোনো এক সময় ফ্রি টাইমে আপনার সাথে দেখা করবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া। ওকে ভাই। হাবিব সাহেব, জি স্যার। আপনাদের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ করছে নাকি? জি স্যার, আমি করবো, হ্যাঁ করে স্যার, সবাইকে অ্যাড করে দেবো। অফিসিয়াল না, তো একটা করছে স্যার। অফিসিয়াল করছে না একটা? জি স্যার। জি জি। ওখানে আপনাদের ইমেল নাম্বার গুলো দিয়ে রাখেন। ওকে ওকে। কোর্স ম্যাটেরিয়াল তো পাঠাইতে হবে নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, খুদা হাফেজ। ঠিক আছে স্যার, আল্লাহ হাফেজ। আসসালাম।